আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় দিয়ে আমাদের জার্নি শুরু করছি। এই অধ্যায়ে ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাসই থাকবে, আমি পুরো প্লেলিস্ট আপলোড করব। এবং আজকের যদি আমি টপিক নিয়ে কথাবার্তা বলি, আজকে আমাদের লেকচার 1। আজকের টপিকের নাম হচ্ছে আমরা আদর্শ গ্যাস বলতে কি বুঝাই, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং একই সাথে আদর্শ গ্যাসের অনেকগুলো ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজকে মাইক্রোস্কোপিক লেভেলে বিশ্লেষণ করব। বেশ গুরুত্বপূর্ণ একটা লেকচার হতে যাচ্ছে। এবং আমরা আজকে আদর্শ গ্যাসের একটা সূত্র, বয়লের সূত্র পড়ে ফেলবো। সো লেকচারটা অনেক ফান্ডামেন্টাল, অনেক সহজ, অধ্যায়টাই অনেক সহজ, এবং আমি চেষ্টা করব যতটা সহজ তার থেকেও বেশি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা ক্লাসগুলো কেন করবেন, বা আপনাদের কাছে আসলে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা, বা ক্লাসগুলোকে আপনার থেকে আপনাকে আপনার সময়ের, আপনি যে আমার পিছনে সময় দিবেন বা এই ক্লাসগুলো করবেন, এটা কি আসলে জাস্টিফাইড কিনা, বা আপনার কাছে ওয়ার্থ ইট মনে হবে কিনা। তো কি কি ক্লাসে আমাদের বৈশিষ্ট্য থাকবে সেই ক্লাসগুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, এবং আপনারা ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে ক্লাসগুলো আপনার কাজে আসবে কিনা। ডেফিনেটলি কাজে না আসলে অবশ্যই দেখবেন না ভাই, এটা কোনোভাবে রিকমেন্ডেড না। আপনার লাইফের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। সো খুব ভালো জায়গায় আপনাকে ব্যয় করা লাগবে। আপনার যেখানে ক্লাস করে আপনার অনেক বেশি ভালো লাগে, আপনার মনে হয় এখান থেকে আপনি কমন পাবেন এবং আপনি পরীক্ষা কমন পান, এটা প্রুফড, অবশ্যই সেখান থেকে ক্লাস করবেন। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, আমি যদি একদম প্রথম বৈশিষ্ট্যটা যদি বলি ভাই, আমি ক্লাসের আমাদের যে অধ্যায়টা আছে আদর্শ গ্যাসে গ্যাসে গতিতত্ত্ব অধ্যায়ের যত কনসেপ্ট আছে, যত থিওরিজ আছে বইয়ে, সবগুলো আমি ক্লিয়ার করে দেবো। এবং শুধু কি মুখে বলবো না, সবকিছু লিখে লিখে পড়াবো। কোন সূত্রের ডেরিভেশনে আমি ডিরাইভ করা ছাড়া সামনে এগোবো না। প্রত্যেক সূত্রের ডেরিভেশন দেখবো, সব থিওরিজ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই হচ্ছে ব্যাপার। সো সব কনসেপ্টস এন্ড থিওরি, বইয়ের সব কনসেপ্টস এন্ড থিওরি এই জায়গাটাতে আলোচনা হবে। মানে আপনি মিস কিছু করবেন না, বইয়ের সকল কনসেপ্টস প্লাস থিওরি, ওকে, কোনো কিছুই মিস করবেন না। এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য যদি আমি বলি ভাই, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভাই পুরো কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলবো ইনশাল্লাহ। ধরেন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আর ভার্সিটি প্রশ্ন ব্যাংক মিলিয়ে ধরেন 10,000 কোয়েশ্চেন আছে। আমরা একটা অধ্যায়ে কি 10,000 কোয়েশ্চেন সলভ করবো? উত্তর হচ্ছে না। আমি 10,000 কোয়েশ্চেনকে ধরেন 10,000 কোয়েশ্চেন ধরেন মোটামুটি 50 থেকে 60টা টাইপে ভাগ করা আছে, ওই 60টা টাইপের ম্যাথ আমি সলভ করে দিব। সো এখানকার সব ম্যাথই মোটামুটি প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটিতে এসে থাকা। সো কোয়েশ্চেন ব্যাংক আপনি মোটামুটি বাংলাদেশে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক আমার ক্লাস যদি করে ফেলেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি খুলেন, আপনি সব কোয়েশ্চেন ইনশাল্লাহ পারবেন। যদি কিছু না পারেন তাহলে সেটা শিখে নেবেন, তবে ডেফিনেটলি পারবেন। আপনি নিজেই যাচাই করে দেখবেন, এটা সম্পূর্ণ আপনার কাছে। জাস্ট আমি বৈশিষ্ট্যগুলো বলছি। আর 3 নাম্বার জিনিস, অনেকেরই বোর্ড পরীক্ষা তো ভালো হয় লাগবে ভাই, আগে বোর্ড দেন আমাদের অ্যাডমিশন। সো বোর্ডের সিকিউ আমরা সলভ করে ফেলবো, ওকে। এটা একদম ক্লাসের লাস্ট পার্টে। ধর আমরা সবকিছু পড়িয়ে ফেলেছি, অধ্যায় আমাদের মোটামুটি শেষ। সো একদম লাস্টের দিকে গিয়ে আমরা হচ্ছে বোর্ডে আসা বিভিন্ন সিকিউ আমরা সলভ করে ফেলবো। সো এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। এখন আপনারা যদি কেউ বলেন যে ভাই কোয়েশ্চেন ব্যাংক যে সলভ করবো, শুধু কি বাংলাদেশের? এখন তো ভাই অনেক ট্রেন্ড চলছে, অনেক কিছু করানোর। ভাই আমি জাস্ট একটু সহজ ভাবে আপনাদেরকে যদি বলি, তাহলে আমাদের এই লেকচারগুলোতে টার্গেট থাকবে এটাই, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমরা বেশি পড়াবো না, কম পড়াবো না, যতটুকু প্রয়োজন হবে ততটুকুই। সো অবশ্যই আইআইটির কোশ্চেন এখানে থাকবে, এইটুকু আপনাদেরকে বলে রাখি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করবো। সেই হচ্ছে আমার সামারি। আজকে কি কি পড়বো সেই জিনিসগুলো আমি বলে দিয়েছি। সো আমাদের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আজকে হচ্ছে আমাদের ভাই লেকচার 1, ওকে। সো আমি এখানে একটু বড় ভাবে লিখে দিচ্ছি, আজকে হচ্ছে আমাদের লেকচার 1, ওকে। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ 8-10টার মতো লেকচার আসবে, সব কন্টিনিউ করতে থাকবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা সুফল পাবেন। এবং আমার পরিচয়, আমি মারুফ আল মুকিত। তো আসুন ক্লাস শুরু করে ফেলা যায়। তো ক্লাস শুরু করার আগে ভাই কিছু কথাবার্তা আপনাদেরকে তো না বললেই না, এবং সেটা কি, আপনারা অধ্যায়টির নাম দেখে ভাবতে পারেন যে ভাই নামটা তো একটু গন্ডগোল লাগছে। যারা একদম প্রথমবার পড়ছেন, আমি ধরে নিচ্ছি আপনি জীবনে পড়েননি, সো ওইখান থেকে আমি শুরু করবো। সো আপনারা নাম দেখে বলতে পারেন যে ভাই গ্যাস তো বুঝলাম, আদর্শ কথাটার মানে কি? আদর্শ গ্যাস কেন করবো? এটা কি সেই আদর্শ যেটা আমরা স্টুডেন্টদেরকে বলি যে আমি একটা আইডিয়াল স্টুডেন্ট, উনি আমার আইডিয়াল শিক্ষক? হ্যাঁ, ওই আদর্শ। সো গ্যাসকে আবার আদর্শ কেন বলবো? এ কি খুব ভদ্র? এক্স্যাক্টলি, আমরা অ্যাকচুয়ালি একটা ভদ্র গ্যাস নিয়ে আলোচনা করবো, অভদ্র গ্যাস নিয়ে না।
সো আদর্শ গ্যাস কি জিনিস প্রথমে এটা নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস কেন ভদ্র গ্যাস, অভদ্র গ্যাস আমরা কেন প্রথমে বলবো না, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এরপরে যদি গ্যাসের বাকি অধ্যায়টার নাম যদি পড়ি, গ্যাসের গতিতত্ত্ব। সেই গতিতত্ত্ব টার্মটা পরে আপনি ভাবতে পারেন যে ভাই এই গতি কি সেই গতি যেটা আমরা তৃতীয় অধ্যায় পড়ে এসেছি, তৃতীয় অধ্যায় পড়ে এসেছি গতিবিদ্যা, সেই গতি কি? হ্যাঁ, এটা সেই গতি। আমরা এখানে গ্যাসের মলিকিউল গুলোকেও ছোটাছুটি করবো, সেগুলোর উপর নিউটনের সূত্র ফেলবো, সেগুলোর ত্বরণ অনেক কিছু বের করা লাগবে না, বাট সেই জিনিসগুলো আমরা বের করতে পারবো চাইলে। সো গ্যাসের মলিকিউল গুলো গতিশীলতা দেখবো, সেই জন্য গতিতত্ত্ব। আর কেন আদর্শ গ্যাস সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। সো অনেক আলোচনা হলো ভাই, ইন্ট্রোডাক্টরি লেকচার, তাই একটু অনেক আলোচনা করে নিলাম। এখন আসুন শুরু করে ফেলা যাক। ওকে, সো আমি অনেকগুলো কোয়েশ্চেন ধরে ধরে এগোবো। সর্বপ্রথম কোয়েশ্চেন আজকে আমাদের, কোয়েশ্চেনটা কি ভাই? কোয়েশ্চেনটা হচ্ছে আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাস সম্পর্কে কেন পড়বো এবং গ্যাস কি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো সর্বপ্রথম আমরা যদি এটা নিয়ে আলোচনা করি যে ভাই গ্যাস কি। গ্যাস হচ্ছে ভাই কোনো কিছুই না, কঠিন তরল বায়বীয়, ওই বায়বীয়টাই হচ্ছে গ্যাস। সো কঠিন তরল বায়বীয় সবকিছু কি অনুপরমাণু দ্বারা তৈরি। কঠিনের ক্ষেত্রে অনুপরমাণুগুলো অনেক কাছাকাছি থাকে, একদম কম্প্যাক্ট থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। তরলের ক্ষেত্রে কিছুটা কম আন্তঃআণবিক আকর্ষণ বল, আর বায়বীয় ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে তো অনেক কম। গ্যাস অণুগুলা অনেক দিকে ছড়াই ছিটায় থাকে, এই হচ্ছে গ্যাসের পরিচয়, এটা আপনারা জানেন। তো আমরা এখানে আপনাদের যেহেতু একটু বড় হয়েছে, তাই গ্যাসকে আমরা প্রকারভেদ নিয়ে একটা আলোচনা করি। সো আমি একটা প্রকারভেদ করছি, গ্যাসটা বাস্তব কিনা এই হিসাবে। সো গ্যাসকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি ভাই। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, যেটাকে আমরা আদর্শ গ্যাস বলি, আর আরেকটা নাম হচ্ছে ভাই রিয়েল গ্যাস। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস আর একটা রিয়েল গ্যাস। সো রিয়েল গ্যাসটা কি ভাই? পৃথিবীতে যত গ্যাস আছে সব হচ্ছে রিয়েল গ্যাস, সবই হচ্ছে রিয়েল গ্যাস। তাহলে আমরা আইডিয়াল বলবো কি? আইডিয়াল আবার কি প্রশ্ন আসতে পারে। আইডিয়াল গ্যাস হচ্ছে ভাই একটা কাল্পনিক গ্যাস, একটা কাল্পনিক গ্যাস। সো আমি প্রথম কোশ্চেনে অ্যান্সার দিয়েছি গ্যাস কি। এবার আসেন আদর্শ গ্যাস কি বা আইডিয়াল গ্যাস কি সেটা সম্পর্কে একটু বলি, এবং একই সাথে এটা প্রশ্নের উত্তর দিয়ে দিব আদর্শ গ্যাস সম্পর্কে কেন পড়বো। তো দেখেন ভাই, গ্যাস তো অনেক প্রকার হতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এরকম অনেক কিছু। এখন আমরা যদি যে কোনো গ্যাসকে নিয়ে আলোচনা করতে চাই বা যে কোনো গ্যাসের বৈশিষ্ট্য যদি দেখতে চাই, প্রত্যেকটা গ্যাসের বৈশিষ্ট্য না বিক্ষিপ্ত, কেউ কারোর সাথে খুব একটা বেশি মিল রাখে না। এখন আমরা যদি বাস্তব জগতে প্রত্যেকটা গ্যাস নিয়ে আলাদা আলাদা হবে রিসার্চ বা কাজ করতে যে আমাদের জন্য অনেক প্যারাময় হয়ে যাবে। সো আমরা নির্দিষ্ট কিছু কন্ডিশনে, নির্দিষ্ট শর্তে আমরা ইমেজিন করে নেব, নির্দিষ্ট শর্তে কিছু কিছু গ্যাসকে ইমেজিন করে নেব। নির্দিষ্ট শর্তে আমরা যদি রিয়েল গ্যাস নিয়ে কাজ করি, নির্দিষ্ট শর্তে রিয়েল গ্যাসটাই হয়ে যাবে আইডিয়াল গ্যাস। ওকে, এখন আইডিয়াল গ্যাস কি জিনিস ভাই? আইডিয়াল গ্যাস হচ্ছে এমন গ্যাস যে খুবই ভদ্র, যেমন আমরা আদর্শ সন্তান, আদর্শ শিক্ষক এগুলো পড়েছিলাম, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না, সবার মধ্যে ভুল ত্রুটি আছে। আদর্শ গ্যাস মানে যেই গ্যাসের কোনো এক্সেপশন নাই ভাই, সবগুলো একই প্যাটার্নে চলে। ধরো সকল এক পারমাণবিক গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, নিশ্চয় গ্যাসগুলো একই রকম আচরণ করে। সকল দ্বিপারমাণবিক গ্যাসগুলো অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলো একই রকম আচরণ করবে, কোনো এক্সেপশন থাকবে না। তো একটা নির্দিষ্ট কন্ডিশনে সব গ্যাসগুলোকে যদি আমরা আইডিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি যে এরা কোনো ভাই এক্সেপশন দেখাবে না, এরা একদম ভদ্র আচরণ করবে, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা যখন ক্লাস 1, 2, 3, 4 পার করি, তখনই কিন্তু আমরা 9, 10-এ ফাইনালি ইভেনচুয়ালি আমরা 9, 10-এ উঠি, তখন আমরা বড় বড় ম্যাথ সলভ করি, ত্রিকোণমিতির ম্যাথ সলভ করি। ক্লাস 1-এর একটা বাচ্চা কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ পারবে না। সো আদর্শ গ্যাস হচ্ছে আমাদের ওই যে প্রথমে যোগ বিয়োগ শিখবো, এরপর রিয়েল গ্যাস নিয়ে আমরা তখনই আলোচনা করব যখন আমরা যোগ বিয়োগ পারি। এখন রিয়েল গ্যাসটা হচ্ছে ত্রিকোণমিতি ধরেন, মানে একটা আপার লেভেলের জিনিসপত্র। সো আশা করি বুঝেছেন রিয়েল গ্যাস কি জিনিস। এটা নির্দিষ্ট কিছু শর্তে ভাই রিয়েল গ্যাসগুলো ভদ্র হয়ে যায় তখন হচ্ছে ব্যাপার। সো কি কি শর্ত থাকলে একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস হবে, এটা আমি একটু করে দেখিয়ে দিব। সো আশা করি সবকিছু আপনারা বুঝেছেন। এবার আমরা আরো সামনের দিকে চলে যাই, আরো কিছু কোয়েশ্চেন নেবো, আরো কিছু বলবো। সেটা ছিল আমাদের কোয়েশ্চেন 1। এবার ভাই আমরা কোয়েশ্চেন 2-তে চলে যাব। আমাদের কোয়েশ্চেন 2 কি বলেছে দেখি। বলেছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব কি এবং এটা কেন পড়বো। সো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব ভাই এক কথায় যদি বলি, গতি মানেই তো হচ্ছে ছোটাছুটি করা। তো আদর্শ গ্যাসের কে ছোটাছুটি করে ভাই? আদর্শ গ্যাসের ছোটাছুটি করে হচ্ছে মলিকিউলগুলো। আর মলিকিউল আমরা কাকে বলছি? যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে এই যে হিলিয়াম, এটা নিজেকে আমরা এটাকে একটা মলিকিউল বলছি। যদি এটা একটা অ্যাটম, এটাকে আমরা মলিকিউল বলবো।
যদি একটা হাইড্রোজেন অণু নেই, এটাকে আমরা মলিকিউল বলবো। এটাতে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু মিলে একটা অণু। সো গ্যাসের এক একটা ইউনিট পিসকে আমরা এক একটা মলিকিউল বলবো। কার্বন ডাই অক্সাইডের যদিও এটা ত্রিপারমাণবিক, বাট এটাকে আমরা একটা মলিকিউল বলবো। সেই যে দেখেন, যে কোনো গ্যাসের মলিকিউলগুলো যে সারাটাক্ষণ ছোটাছুটি করে না, এই ছোটাছুটির জিনিসটা যদি আমরা একবার বুঝে যাই, যে গ্যাস যে ছোটাছুটি করছে, এই জিনিসটা ভিতরের সায়েন্সটা যদি আমরা একবার বুঝে যাই, তাহলে আমরা এক্সপ্লেইন করতে শিখে ফেলবো যে গ্যাস কিভাবে চাপ প্রয়োগ করে। গ্যাসের মলিকিউলগুলো যখন দেয়ালে ধাক্কা খায়, পাত্রের দেয়ালে, তখনই চাপ প্রয়োগ করে। সেটা আমরা কোথা থেকে জানবো? যখন আমরা ভিতরে গ্যাসের মলিকিউলগুলোর গতিশীলতা সম্পর্কে জানবো। গতিশীল না হলে কিন্তু গ্যাসের মলিকিউলটা চাপ প্রয়োগ করতে পারতো না। তারপর গ্যাসের ভলিউম কি ভাই, এটাও আমরা তখনই বুঝবো যখন আমরা গ্যাসের মলিকিউলগুলোর ভিতরে গতিশীলতাটা বুঝতে পারবো। গ্যাসের তাপমাত্রা কি জিনিস, টেম্পারেচার কি জিনিস, এটা তখনই বুঝবো যখন আমরা গ্যাসের মলিকিউলগুলোর গতি জিনিসটা দেখবো। গ্যাসের মলিকিউলগুলোর গতিগুলো যদি আপনি জানে ফেলেন, ভিতরের মলিকিউলার বিষয়গুলো যদি আপনি জানে ফেলেন, আরো সহজভাবে, মলিকিউলার বিষয় বলতে আমি বুঝাচ্ছি মাইক্রোস্কোপিক জিনিসপত্র। মাইক্রোস্কোপিক জিনিসপত্র আপনি যদি একবার শিখে ফেলেন, মাইক্রোস্কোপিক লেভেলে আপনি মলিকিউলগুলো কিভাবে গতিশীল হয় না হয়, কি কি কাজ করে, কিভাবে সংঘর্ষ করে, এগুলো যদি একবার শিখে ফেলেন, তাহলে আপনি এই যে বৈশিষ্ট্যগুলো আছে না ভাই, এই বৈশিষ্ট্যগুলো তো বড় বড় বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ভাই ম্যাক্রোস্কোপিক বৈশিষ্ট্য। সো এই ম্যাক্রোস্কোপিক লেভেলে আপনার আর কোনো ঝামেলা হবে না। ম্যাক্রোস্কোপিক লেভেলে যে কোনো জিনিসকে ব্যাখ্যা করার জন্য আপনাকে মাইক্রোস্কোপিক লেভেলে আসা হবে। আর মাইক্রোস্কোপিক লেভেলটা কি? গ্যাসের গতিতত্ত্ব। আশা করি বুঝেছেন। সামনের দিকে যাব। সবাই অনেক কথাবার্তা বললাম, অধ্যায়ের নাম সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি, ইচ্ছা করি যেন আপনার একটা আগ্রহ আসে। তো আসেন এবার আমরা আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্য করব। স্বীকার্য কথাটা মানে হচ্ছে ভাই, বা মৌলিক স্বীকার্য কথাটার মানে হচ্ছে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, বা কি কি কাল্পনিক বৈশিষ্ট্য থাকা লাগবে যেন একটা গ্যাস ভদ্র হয়ে যায়, রিয়েল গ্যাসটা আদর্শ গ্যাসে পরিণত হয়ে যায়। তো বাস্তব জগতে আমরা যে অক্সিজেন গ্যাসটা নিয়ে কথাবার্তা বলি, এটা কিন্তু বাস্তব গ্যাস ভাই, বাট এটাকে একটা নির্দিষ্ট শর্তে পাস করে দিলে এই অক্সিজেন গ্যাসটা এরপরে আদর্শ গ্যাসে পরিণত হয়ে যাবে। সো কি কি বৈশিষ্ট্য থাকলে একই অক্সিজেন গ্যাসকে আমরা পরে আদর্শ অক্সিজেন গ্যাস বলবো, এটা সম্পর্কে এখন আসলে আমরা পড়া শুরু করি। সো আদর্শ গ্যাস থাকতে আদর্শ গ্যাস কেউ যদি হতে চায়, তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে এক এক করে দেখবো। তো সর্বপ্রথম বৈশিষ্ট্য ভাই, বৈশিষ্ট্যটা কি? একই গ্যাসের অণুগুলো সদৃশ বা আইডেন্টিক্যাল। ইংলিশ হচ্ছে আইডেন্টিক্যাল, বাংলায় সদৃশ। এটার আরো যদি সহজ ভাষায় আপনি বলতে চান তাহলে যমজ ভাই। একই গ্যাসের মলিকিউলগুলো যমজ ভাই। হাইড্রোজেনের সকল মলিকিউল দেখতে একই রকম, হিলিয়ামের সকল মলিকিউল দেখতে একই রকম। ওকে, এবং মলিকিউলগুলো দেখতে কি রকম ভাই? মলিকিউলগুলো কি দেখতে স্টারের মতো? মলিকিউলগুলো দেখতে কি ত্রিভুজের মতো? মলিকিউলগুলো কি দেখতে ষড়ভুজের মতো? না, আমরা এরকম কোনো শেপ ধরবো না ভাই, বিক্ষিপ্ত কোনো শেপ ধরবো না। আমরা ধরে নিব সকল মলিকিউলগুলো এই যে এরকম গোলক আকৃতির, একটা সলিড স্ফিয়ারের মতো। আমরা ধরে নিচ্ছি স্থিতিস্থাপক দৃঢ় গোলকের মতো চিন্তা করবো আমরা এক একটা গ্যাসের মলিকিউলকে, একদম গোলকের মতো। এটাই হচ্ছে রিয়েল আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য। আমরা মলিকিউলগুলোকে গোলক গোলক ধরে নেবো, তাতে আমাদের সুবিধা হবে, কঠিন হবে না। এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা যদি বলেন যে ভাই একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন, সদৃশ বলতে কি বুঝিয়েছেন, আসেন এক্সপ্লেইন করি। আমি একটা কন্টেনার নিচ্ছি ভাই, এই হচ্ছে কন্টেনার। ধরে নিলাম এই কন্টেনারের মধ্যে আমাদের হাইড্রোজেন গ্যাস আছে। এই যে দেখেন, হাইড্রোজেন গ্যাসের সব মলিকিউলগুলো কিন্তু এই যে সবুজ কালারের, নীল কালারের, সবগুলো গোলক আকৃতি দেখতেই পাচ্ছেন। এই যে ভিতরে যেগুলো বুঝাচ্ছি ছোট করে দিয়েছি, মানে হচ্ছে এগুলো অনেক দূরে আছে, কন্টেনারটা বিশাল বড়, সবগুলো ব্লু আকৃতির, এবং সবগুলো কি দেখতে সেই একই কালার, একই আপনার হচ্ছে শেপে। যদি ভাই অন্য একটা কন্টেনার, এই একই কন্টেনারে যদি আমরা হিলিয়াম গ্যাস নিতাম, তাহলে কি তারাও দেখতে ব্লু কালারের গোলক গোলক হতো? উত্তর হচ্ছে না, তারা একটা আলাদা হতো। কিরকম আলাদা ভাই? এই যে ধরে নিলাম এখানে আমরা হিলিয়াম গ্যাস নিলাম, এবার দেখেন হিলিয়াম গ্যাসের মলিকিউলগুলো দেখতে লাল লাল। আমি এখানে লাল নীল ইচ্ছা করে বুঝিয়েছি যেন আপনি বুঝতে পারেন এই জিনিসটা, যে একই গ্যাসের মলিকিউলগুলো যমজ ভাই, অন্য গ্যাসের মলিকিউলগুলো নিজেদের মতো যমজ ভাই, কিন্তু তারা একে অপরের সাথে কোনো সাদৃশ্য স্থাপন করে না, তারা আলাদা আলাদা দেখতে। আশা করি প্রথম বৈশিষ্ট্যটা আপনাদের কাছে পানির মতো পরিষ্কার। সামনের দিকে যাব, আরো বৈশিষ্ট্য শিখে ফেলবো। সো আরো বৈশিষ্ট্য শেখার আগে আরেকটা লাইন আমি আপনাদেরকে শিখিয়ে দিই। কি লাইন ভাই? আসেন, যেমন এই যে এই লাইনটা একটু দেখেন। অণুগুলো সর্বদা ছোটাছুটি করে এবং এরা নিউটনের সূত্র মেনে চলে।
অণুগুলো যে এই যে ছোটাছুটি করে বিভিন্ন বেগে, কি বেগে না বেগে, এগুলো নিউটনের সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যদি চাই। দরকার নেই এত কঠিনের দিকে যাবো না, এগুলো দরকার হয় না আমাদের, তো এগুলো বের করবো না। জাস্ট বলে রাখলাম যদি কখনো বের করতে চান নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ওকে, এরপর 2 নম্বর বৈশিষ্ট্য কি ভাই? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কন্টেইনারে রক্ষিত গ্যাসের অণু সংখ্যায় অনেক বেশি থাকে। অবশ্যই কন্টেইনারের মধ্যে আপনি গ্যাসকে রাখবেন, গ্যাসকে কখনো বাইরে ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে তো সে অনেক জায়গায় উড়ে চলে যাবে। কন্টেইনারের মধ্যে যদি রাখেন তাহলে গ্যাসের মলিকিউল অনেক বেশি থাকবে। আপনি বলতেন অনেক বেশি মানে কি 10টা মলিকিউল থাকবে, 20টা মলিকিউল থাকবে? কন্টেইনারে কি 100টা মলিকিউল থাকে? 200, 1000, 2000, 1 লাখ? উত্তর হচ্ছে এমন না ভাই, অনেক বেশি থাকে, মানে কোটি কোটি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যারও কয়েক গুণ। আরো যদি আপনাকে ইমেজিন করে, আপনি যদি কোথাও ভ্যাকিউম ক্রিয়েট করেন, ভ্যাকিউম মানে হচ্ছে ভাই শূন্যস্থান, আপনি যদি কোথাও ভ্যাকিউম ক্রিয়েট করেন মানে সেই জায়গায় আপনি ধরেন 10⁵ প্যাসকেল চাপ ক্রিয়েট করলেন, ধরেন কোথাও এরকম আপনি চাপ ক্রিয়েট করলেন, ভ্যাকিউম ক্রিয়েট করলেন কোন একটা স্থানে, সেই জায়গাতেও এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে 10⁹ পার সেন্টিমিটার কিউব মলিকিউল থাকে। 10⁹। ক্যান ইউ ইমেজিন? 10⁹ মানে হচ্ছে 1 বিলিয়ন মলিকিউল, 1 বিলিয়ন মলিকিউল, মানে ভ্যাকিউমেও 1 বিলিয়ন, ভ্যাকিউমেও 1 বিলিয়ন মলিকিউল থাকে পার সেন্টিমিটার কিউব ভ্যাকিউমে। তাহলে কোথাও যদি বায়ু দ্বারা পূর্ণ থাকে তাহলে সেখানে কি পরিমাণ মলিকিউল থাকে আপনি ইমাজিন করতে পারেন আশা করি। এই হচ্ছে ব্যাপার। সো পরবর্তী বৈশিষ্ট্যে চলে যাই ভাই। এই যে একটা ম্যাক্রোস্কোপিক বৈশিষ্ট্য চলে আসলো, আয়তন। গ্যাসের আয়তন আবার কি জিনিস ভাই? আসেন ধীরে ধীরে বুঝবো। সো গ্যাসের আয়তন কি ভাই? আসেন একটু পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি। সো সংজ্ঞাটা পড়ি। গ্যাসের অণুগুলো যতটুকু আয়তন জুড়ে মুক্তভাবে ছোটাছুটি করতে পারে সেটাকে আমরা বলি গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন যদি বিশাল পুরো পৃথিবী জুড়ে ছোটাছুটি করতে পারে তাহলে পুরো পৃথিবী গ্যাসের আয়তন, অল্প জায়গায় ছোটাছুটি করলে অল্প জায়গায় গ্যাসের আয়তন। সেই স্টেটমেন্টটা খুব একটা ক্লিয়ার না হয়তো বা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখেন প্রথম একটা উদাহরণ, ধরেন একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের মধ্যে যে ছোট ছোট যে জিনিসগুলো এগুলো গ্যাসের মলিকিউল। এখন দেখেন এই গ্যাসের মলিকিউলটা সে কোথায় কোথায় যেতে পারবে ভাই? সে আস্তে আস্তে এই জায়গায় হিট করতে পারবে, সে এরপর নামতে নামতে এই জায়গায় চলে আসতে পারবে, সে এখান থেকে একদম তলানিতে এসে ঠেকতে পারবে, সেখান থেকে ধাক্কা খেয়ে আবার এইখানে এসে এই জায়গায় চলে আসতে পারবে, সেখান থেকে আবার এই আগের জায়গায় চলে আসতে পারবে। তার মানে দেখেন একটা গ্যাসের মলিকিউল যদি ছোটাছুটি করে সে কিন্তু পুরো কন্টেইনার জুড়েই ছোটাছুটি করতে পারে। এভাবে সব মলিকিউল গুলো পুরো কন্টেইনার জুড়ে কিন্তু সে মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে এই পুরো কন্টেইনারের আয়তনটাই হবে এইখানে যে গ্যাসটা আছে সেই গ্যাসের আয়তন। আশা করি বুঝেছেন। আমি এটা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরি কন্টেইনারের আয়তন হচ্ছে ভিসি, ভি অফ সি, ভলিউম অফ কন্টেইনার। তাহলে ভলিউম অফ গ্যাস, গ্যাসের ভলিউমের কি হবে ভাই? কন্টেইনার ভলিউমের সমান হবে, কারণ পুরো কন্টেইনার জুড়ে গ্যাসের মলিকিউল ছোটাছুটি করতে পারে। এই যে তাহলে গ্যাসের ভলিউম হবে ভিজি সমান ভিসি। আশা করি বুঝেছেন। আর উদাহরণ লাগবে? দিচ্ছি, আসুন আরেকটা উদাহরণ দিই। এবার উদাহরণটা ভাই ধরে নেন আমরা কন্টেইনার নিয়েছি, খুব ভালো জিনিস, ওই সেম কন্টেইনার, বাট এবার আমরা কন্টেইনারের ভিতরে ধরে নেন কিছু জিনিস ঢুকিয়ে দিলাম। কি জিনিস ভাই? এই যে এই জিনিসগুলো ধরে নিলাম এইখানে যতটুকু আছে এগুলো হচ্ছে স্টোন। স্টোন আমরা কন্টেইনারের মধ্যে স্টোন রেখে দিলাম। এবার আমি যদি একটা মলিকিউলের কথা চিন্তা করি, ধরে নেন এই মলিকিউলটা, এ ভাই ছোটাছুটি করতে করতে এখানে যেতে পারবে, এ ভাই ছোটাছুটি করতে করতে এখানে আসতে পারবে ভাই, এ ভাই ছোটাছুটি করতে করতে কি এই ভিতরে চলে যেতে পারবে, এ কি ছোটাছুটি করতে করতে এই ভিতরে চলে যেতে পারবে? পারবে কোনো হবে? উত্তর হচ্ছে না, ও তার স্টোনের ভিতরে ঢুকতে পারবে না। তার মানে কি স্টোন যতটুকু এরিয়া অকুপাই করে আছে সেইটার ভিতরে এই মলিকিউলটা ছোটাছুটি করতে পারবে না, বাকি পুরো কন্টেইনার জুড়ে ছোটাছুটি করতে পারবে। শুধুমাত্র স্টোন যতটুকু এরিয়া জুড়ে আছে, যতটুকু ভলিউম জুড়ে আছে সেখানে মলিকিউলগুলো ছোটাছুটি করতে পারবে না। তাহলে এবার গ্যাস কতটুকু মলিকিউল কতটুকু ভলিউম জুড়ে আছে সেটা হবে পুরো কন্টেইনারের ভলিউম মাইনাস স্টোনের ভলিউম। আশা করি বুঝেছেন। তো আসেন দেখিয়ে দিই। সো এবার ভি অফ গ্যাস সমান হচ্ছে ভি অফ সি মাইনাস ভি অফ স্টোন। আশা করি বুঝছেন। লাস্ট একটা উদাহরণ, একটু অ্যাডভান্স লেভেলের উদাহরণ, চলে আসুন। সো লাস্ট একটা উদাহরণ দিব। ধরে নেন ভাই এই একটা কন্টেইনার, এখানে দুই প্রকার গ্যাস আছে। ধরে নিলাম এই গ্যাসগুলো হচ্ছে 1 নম্বর গ্যাস, লাল টাইপের যেগুলো মলিকিউল, লাল যেই মলিকিউলগুলো সেটা হচ্ছে 1 নম্বর গ্যাস।
আর ধরে নিলাম এখানে আরেকটা গ্যাস আছে ভাই, যার মলিকিউল গুলো এই যে এরকম, আমি কালার খুব একটা কম চিনি, ধরেন এটা ধরেন পার্পল কালার, ওকে, পার্পল কালার। সেখানে দুই প্রকার গ্যাস আছে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে লাল মলিকিউল গুলো কতটুকু জায়গা জুড়ে ছোটাছুটি করবে, উত্তর হচ্ছে পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করবে। পার্পল কালারের মলিকিউল গুলো কতটুকু জায়গা জুড়ে ছোটাছুটি করবে, পুরো কন্টেনার জুড়ে। এবং আমরা ধরে নিলাম এই দুইটা গ্যাস একে অপরের সাথে বিক্রিয়া করে না, তাহলে লাল গ্যাসের আয়তন হবে পুরো কন্টেনার, আলাদা হবে নীল গ্যাসের আয়তন হবে পুরো কন্টেনার, কেউ কারোর সাথে তো বিক্রিয়া করতেছে না, তাহলে পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করবে। এই হচ্ছে ঘটনা। তো দুটি ভিন্ন গ্যাসকে মিশ্রিত করলাম যারা বিক্রিয়া করবে না, তাহলে 1 নম্বর গ্যাসের ভলিউম সমান 2 নম্বর গ্যাসের ভলিউম সমান হচ্ছে কন্টেনারের ভলিউম। এই হচ্ছে ব্যাপার। একটা ম্যাক্রোস্কোপিক বৈশিষ্ট্য আয়তন, সেটাকে আমরা মাইক্রোস্কোপিক অর্থাৎ অনুপরমাণু লেভেলে গিয়ে ফিক্স করে ফেললাম, বুঝে ফেললাম। এবার আসলে সামনের দিকে যাওয়া যাক। সো সামনে যদি যাই আমরা, সেটা হচ্ছে পাত্রের সমগ্র আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন হচ্ছে নগণ্য। কার আয়তন নগণ্য ভাই? অণুগুলোর আয়তন নগণ্য। এটা দ্বারা কি বোঝায় দেখেন ভাই, একটা আছে হচ্ছে কন্টেনার আয়তন, একটা আছে ভাই গ্যাসের আয়তন, আর আরেকটা আছে অণুগুলো বা মলিকিউলার আয়তন। তিনটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ওকে। আমরা কোনটা নিয়ে কনসার্ন থাকি ভাই? আমরা থাকি গ্যাসের আয়তন নিয়ে। গ্যাসের আয়তনটাই ম্যাক্সিমাম কেসে কন্টেনার আয়তন সমান হয়, ঠিক না? কিন্তু মলিকিউলার আয়তন বলতে কি বোঝায় ভাই? ওই যে এক একটা মলিকিউল আছে না, মলিকিউল গুলা, সেগুলোকে ধরুন আমি সবগুলোকে জোড়া লাগালাম, সুপার গ্লু দিয়ে জোড়া লাগালাম, একটা মোল্ড তৈরি করলাম। আটার খামির আছে না, রুটি বানানোর আগে যে খামির তৈরি হয়, একটা ছোট বলের মতো তৈরি হয়, ধরুন এরকম আমি সবগুলো মলিকিউল একসাথে জোড়া লাগাই একটা বল তৈরি করে ফেললাম। সো ওই বলটার যে মোট আয়তন, সেটা পুরো গ্যাসের আয়তনের তুলনায় অতি নগণ্য। এটাই বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝেছেন খুব ভালো জিনিস, যারা বুঝেন নাই আসেন দেখিয়ে দিই। সেই হচ্ছে ব্যাপার। ধরেন পুরো কন্টেনারের আয়তন হচ্ছে এই, পুরো কন্টেনার হচ্ছে এটা, এবং এখানে কোনো স্টোন মিশ্রণ নাই, তাহলে ভলিউম অফ কন্টেনার আর ভলিউম অফ গ্যাস হবে সমান, ঠিক না ভাই? খুবই ভালো জিনিস, কারণ পুরো কন্টেনার জুড়েই গ্যাসের মলিকিউলগুলো ছোটাছুটি করতো। এরপর আমি করলাম কি, সমস্ত গ্যাসের মলিকিউলগুলোকে এই যে এখানে এনে জোড়া লাগাই দিলাম। ধরেন এই জায়গায় এসে সবগুলো গ্যাসের মলিকিউলগুলো একসাথে এনে সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিলাম, তাহলে সবগুলো মলিকিউল এখানে আছে। হ্যাঁ দেখেন, পুরো কন্টেনারের জায়গায় গ্যাসের মলিকিউলগুলোকে একসাথে যদি কর্নারে রাখি, খুবই অল্প জায়গা তারা অকুপাই করবে। আমি এখানে অনেক জুমড একটা ইমেজ নিয়েছি, তাই মনে হচ্ছে অনেক বড় একটা ভলিউম, বাট পুরো কন্টেনারের জায়গায় সেই ভলিউমটা হবে নগণ্য। আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুইটা আয়তনের সামনে ভলিউম অফ মলিকিউল হবে টেন্ডিং টুয়ার্ডস জিরোর মতো, টেন্ডস টু জিরোর মতো। যা বললাম লেখা আছে যে ভলিউম অফ মলিকিউল হবে শূন্যের কাছাকাছি। আশা করি বুঝেছেন। সামনের দিকে যাই, কোনো সময় নষ্ট করবো না। যা যা পড়াবো ভাই সব নোট করবেন, যা পড়াবো যা লিখবো সব লিখে ফেলবেন, যা লিখবো না মুখে বলবো ইনফরমেটিভ কোনো কথাবার্তা তাও লিখবেন, কোনো কিছু বাদ রাখবেন না। আর আমি যদি আমার লাইফের কোনো হিস্ট্রি শেয়ার করি, আমি কোথায় কিরকম করছি না করছি, কোথায় কোন ঝামেলা করছি, এগুলো তো আপনার দরকার নেই জানার, ওগুলো মনে রাখার দরকার নেই, সেগুলো লেখার দরকার নেই। বাট পড়ালেখা রিলেটেড যাই বলবো সব লিখবেন, যা লিখবো তাও লিখবেন। এই হচ্ছে ঘটনা। তো এবার 4 নম্বর বৈশিষ্ট্যের দিকে চলে আসি ভাই। কি বলেছে? অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। সো রিয়েল গ্যাস, বাস্তব জগতে সকল অণু পরমাণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল তো অল্প হলেও থাকে। কিন্তু আদর্শ গ্যাস আমরা কেন পড়ছি? কারণ আমরা ভদ্র অবস্থায় পড়তে যাচ্ছি গ্যাসকে। সো আদর্শ গ্যাস মানে আমরা ধরে নিব সে খুব ভদ্র, সে কোনো ঝামেলা করে না। সো এই ঝামেলা না করার জন্য আদর্শ গ্যাসের মলিকিউল, একটা এটা ধরেন একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল আমরা কনসিডার করব না। এটা হচ্ছে কথা। সো আন্তঃআণবিক আকর্ষণ বল যদি না থাকে ভাই, তাহলে ঘটনা কি ঘটবে আসেন এটা একটা ইমাজিন করি। সো দেখেন, এই ধরনের একটা মলিকিউল, এই একটা মলিকিউল, এরা কিন্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, দুইটা একে অপরকে কিন্তু একে ফোর্সে আকর্ষণ করবে। আন্তঃআণবিক আকর্ষণ বল মানে তো এইটি। সো এই আন্তঃআণবিক আকর্ষণ বল একটা কি বল বলেন ভাই? একটা প্রাকৃতিক বল, তাই না? এটা তো আপনি আমি সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি? মলিকিউলের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, এটাকে আমরা সৃষ্টি করেছি নাকি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে? সৃষ্টিকর্তা। এটা একটা প্রাকৃতিক বল। বাট এই প্রাকৃতিক বল থাকলে কি হয় না হয়, এটা একটু আলোচনা করে দেখি।
যেমন ভাই ধরে নেন এই হচ্ছে আমাদের মাদার আর্থ, ওকে, এই হচ্ছে আমাদের পৃথিবী, ওকে। পৃথিবীর উপরে ধরেন একটা বস্তু আছে এম ভরের, একে আমি একটা সার্টেন হাইটে তুললাম, সার্টেন হাইটে তুলেছি। সো যখন আমি সার্টেন হাইটে তুলছিলাম তখন দেখেন ভাই তার যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে আছে বা ওজন আছে সেটা কোন দিকে কাজ করবে ভাই? খাড়া নিচের দিকে, কারণ পৃথিবী তাকে নিচের দিকে পুল করবে, এই জন্য এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই ফোর্সটা কি? এটা প্রাকৃতিক বল, একটা সংরক্ষণশীল বল। আর আমরা বস্তুটাকে নিচ থেকে উপরে তুলেছি কিভাবে? আমরা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স, FEXT, এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করেছি। সেখানে যে ঘটনাটা ঘটে, এই বাহ্যিক বলটা প্রাকৃতিক বল বা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে, তাই না? বাহ্যিক বল কাজ কার বিরুদ্ধে কাজ করছে? এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে। বস্তুটাকে এখান থেকে এখানে তুলেছে মানে কি? কাজ হয়েছে, স্মরণ হয়েছে, বল আছে মানে কাজ হয়েছে। সো এ যতটুকু কাজ করে ভাই তার পুরোটাই এই বস্তুটার মধ্যে বিভব শক্তি আকারে জমা হয়। সো বিভব শক্তির কনসেপ্টটা আপনি আপনাদেরকে একটু শিখিয়ে দিলাম। বিভব শক্তি কিন্তু তখনই পাবেন যখন আপনি বাহ্যিক বল প্রয়োগ করবেন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে। যেমন আমি এই বস্তুটাকে ধরেন, এইটা একটা রাস্তা, হ্যাঁ, একটা বস্তুকে ধরেন আমি এখান থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, তো বাহ্যিক বল প্রয়োগ করছে কোন দিকে? এই যে এদিকে। এবার বস্তুটাকে এখান থেকে সরিয়ে আনলে কি কোনো তার মধ্যে বিভব শক্তি জমা হয়? উত্তর হচ্ছে না। রিজনটা কি ভাই? কারণ বাহ্যিক বল প্রয়োগ করেছি, এই বাহ্যিক বলের বিরুদ্ধে কি কোনো আমাদের সংরক্ষণশীল বল ছিল? ছিল না। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলেই বিভব শক্তি জমা হয়। এখন দেখেন সংরক্ষণশীল বল থাকলে, বাহ্যিক বল যদি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে তখন বিভব শক্তি থাকে। এখন দেখেন আমরা ধরে নিচ্ছি অনুকরণগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, তার মানে এই যে প্রাকৃতিক বলটা যে আছে, এই যে ফোর্সটা যে আছে, এই ফোর্সের মান কত ধরে নেব ভাই? 0 ধরে নেব। ভাই দেখেন দুইটা মলিকুলের মধ্যে যদি প্রাকৃতিক বলের মানটাই 0 হয়, তাহলে আপনি এর বিরুদ্ধে কাজ টাজ করে এই মলিকুলগুলোর মধ্যে কোনোদিন কি বিভব শক্তি জমা হবে ভাই? প্রাকৃতিক বলে যদি না থাকে জমা হবে না। আমি এই কথাটা, এই পুরো জিনিসটা, পুরো আলোচনা, এই পুরো লাইনটা 4 নাম্বার যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা একটাই কনক্লুশনটা আমি জাস্ট আপনাদেরকে বলি যে গ্যাসের মলিকুলগুলোর মধ্যে কোনো বিভব শক্তি জমা হয় না। গ্যাসের মলিকুলগুলোর ক্ষেত্রে কোনো বিভব শক্তি জমা হয় না, বিভব শক্তির মান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। বোঝা গেছে বিষয়টা? সো নেক্সট টাইম যখন আপনি পড়বেন অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, সাথে সাথে আপনি মনে রেখে দিবেন যে তাইলে অণুগুলোর মধ্যে কোনো বিভব শক্তি জমা হবে না। কেন জমা হবে না? হিয়ার ইজ দ্য রিজন, এন্ড আই এক্সপ্লেইনড ইট। ওকে, এই হচ্ছে ঘটনা। আসেন সামনের দিকে দেখি। তো যা বললাম সেটা এখানে লেখাও আছে যে অণুগুলোর বিভব শক্তি যদি না থাকে, অণুগুলোর মধ্যে তো বিভব শক্তি থাকবে না ভাই। আদর্শ গ্যাস মানে সেখানে বিভব শক্তি থাকবে না। তাহলে আদর্শ গ্যাসের একমাত্র শক্তি কি? গতি শক্তি, কারণ অণুগুলো কি গতিশীল থাকে, সবসময় দৌড়াদৌড়ি করে। এই হচ্ছে ঘটনা। আসেন সামনের দিকে চলে যাওয়া যাক ভাই, দেরি করবো না। 5 নং বৈশিষ্ট্য কি বলেছে পড়বো বুঝবো। অণুগুলোর পারস্পরিক সংঘর্ষ, পারস্পরিক সংঘর্ষ ও পাত্রের দেয়ালের সাথে যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষটা ভাই স্থিতিস্থাপক। অর্থাৎ এই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে। সো স্থিতিস্থাপক সংঘর্ষ কি জিনিস আশা করি আপনারা মনে আছে, না মনে থাকলেও ভাইয়া বুঝিয়ে দিবে, সমস্যা নেই। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে গতিশক্তি আর ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে হচ্ছে কোনো এনার্জি লস হবে না, মানে এনার্জি লস হবে না, এনার্জি লস হচ্ছে 0। স্থিতিস্থাপক সংঘর্ষ কিন্তু একটা ইমেজিনারি কনসেপ্ট। বাস্তব জগতে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ যদি হয় সেখানে এনার্জি লস হবেই, কারণ সাউন্ড উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে এমন একটা সংঘর্ষ যেখানে সাউন্ড উৎপন্ন হবে না, হিট উৎপন্ন হবে। পূর্বে যতটুকু গতিশক্তি আছে পরেও ততটুকু গতিশক্তি থাকবে, বা শক্তি চেঞ্জ হবে না। এই হচ্ছে ঘটনা, ইমেজিনারি কনসেপ্ট। আর আইডিয়াল গ্যাস মানে তো ইমেজিনেশন, এই হচ্ছে ঘটনা। সো আমরা সংঘর্ষ ধরে নিব ভাই স্থিতিস্থাপক। এখন এখানে সংঘর্ষ কার কার হবে সেটাও বলে নেওয়া দরকার। ধরেন এই একটা মলিকুল, এই মলিকুল ধরেন সামনের দিকে যাচ্ছে, এই মলিকুল পিছনের দিকে আসছে, তাহলে এদের মধ্যে সংঘর্ষ হতে পারে। অথবা এই মলিকুলের সামনের দিকে যাচ্ছে, এই মলিকুলের সামনের দিকে যাচ্ছে, কিন্তু এর থেকে এর বেগ বেশি, তাহলে এই গিয়ে ওকে সংঘর্ষ করবে, এন্ড ভাইস ভার্সা, অনেক কিছুই হতে পারে। সো মলিকুলের মধ্যে সংঘর্ষ করতে পারে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি ভাই, মলিকুলগুলো কি এমনি ফাঁকা অবস্থায় থাকে নাকি একটা কন্টেনারের মধ্যে থাকে?
কন্টেনারের মধ্যে থাকে। সো এই ধরনের এইটা একটা কন্টেনার। সো মলিকিউল গুলা গিয়ে কিন্তু কন্টেনারের দেয়ালের সাথেও কিন্তু ধাক্কা খায়। সো গ্যাস আপনি যখন একটা কন্টেনারের মধ্যে রাখবেন তখন সেখানে দুই প্রকার সংঘর্ষ হবে, মলিকিউল মলিকিউল সংঘর্ষ আর মলিকিউল ওয়াল সংঘর্ষ। এবং এই দুই প্রকার সংঘর্ষে কি বলেন? স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনের বৈশিষ্ট্য কি? নো এনার্জি লস। যা বললাম আসেন ওটা এক্সপ্লেইন করি। সো আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝাবো, আপনারা ভালো মতো ফিল করার চেষ্টা করবেন। সো ধরুন এই একটা গ্যাসের মলিকিউল যার বেগ হচ্ছে u1, আর একটা গ্যাসের মলিকিউল যার বেগ হচ্ছে u2। ধরে নিলাম এই মলিকিউলটা বেশি বেগে এসে এই মলিকিউলকে ধাক্কা দিল, ঠিক না? ধাক্কা দিয়ে এর বেগ হয়ে যাবে v1, এর বেগ হয়ে যাবে v2। এর বেগ হয়ে গেল v1, আর একটা মলিকিউলের বেগ হয়ে গেল v2। এটা ধাক্কা দেওয়ার আগের অবস্থা, এটা ধাক্কা দেওয়ার পরের অবস্থা। এটা হচ্ছে ঘটনা। কারণ আমি আগেই বলেছি গতিশক্তি কি থাকবে? সংরক্ষিত থাকবে, মানে এই পাশে মোট গতিশক্তি সমান ও পাশে মোট গতিশক্তি। ধরুন এই পাশে মোট গতিশক্তি 10 জুল, ও পাশে মোট গতিশক্তি হবে 10 জুল। ধরে নেন ইনিশিয়ালি এই বস্তুটার বেগ ছিল বেশি, ধরে নিলাম এর মধ্যে যতটুকু গতিশক্তি ছিল সেটা হচ্ছে 7 জুল। এর বেগ কম, তাহলে এর মধ্যে ধরে নিলাম 3 জুল গতিশক্তি ছিল। মোট 7 যোগ 3 10 জুল। ধাক্কা দেওয়ার পরে দেখেন প্রথম বস্তুর বেগ ছিল কম, ধাক্কা দেওয়ার আগে বেগ ছিল বেশি। ধাক্কা দেওয়ার পর একটা দ্রুত বেগে আসা একটা বস্তু যদি কম বেগে আসা একটা বস্তুকে ধাক্কা দেয়, তাহলে এর বেগ কমে যাবে, এর বেগ বেড়ে যাবে। এটাই তো স্বাভাবিক, কমন সেন্স তো এটাই বলে। এর বেগ যেহেতু কমে গিয়েছে এখানে, তাহলে এর গতিশক্তি 7 জুল থেকে কমে হয়ে গেল ধরে নিলাম 3 জুল, অন্য মানও হতে পারে। আর এর গতিশক্তি ধরেন বেড়ে হয়ে গেল 7 জুল। সেই হচ্ছে ঘটনা। এই পাশে গতিশক্তি আর ও পাশে গতিশক্তি সমান। বাট এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি ভাই? খুব ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখেন মলিকিউল মলিকিউল সংঘর্ষ হলো, বাট এখানে এক প্রকার এনার্জি ট্রান্সফার হয়েছে। কি সেই এনার্জি? ইমাজিন করুন তো। আমার মনে হয় আপনারা ইমাজিন করতে পারছি, সেটা হচ্ছে ভাই গতিশক্তি। গ্যাসের মলিকিউল যখন একে অপরের সাথে সংঘর্ষ করে তখন তারা একটা এনার্জি ট্রান্সফার করে, সেই এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবং এটা দিয়ে আপনি তাপগতিবিদ্যার একটা ভালো রকম ফিল পাবেন সামনে গিয়ে। দেখেন এর মধ্যে এনার্জি ছিল 7 জুল, এর মধ্যে 3 জুল। এনার্জি কিন্তু 4 জুল এখানে ট্রান্সফার হয়ে গেছে এক জায়গা থেকে আর এক মলিকিউল থেকে আরেক মলিকিউল। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন ভাই, যে গ্যাসের মলিকিউল গুলা একে অপরের মধ্যে এনার্জি ট্রান্সফার করে এবং সেই এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই হচ্ছে ঘটনা। আসেন আরো সামনের দিকে যাওয়া যাক। 2 নম্বর পয়েন্ট ধরলাম, এটা তো আমরা মলিকিউল মলিকিউল সংঘর্ষ দেখালাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মলিকিউলকে ওয়ালের সাথে সংঘর্ষ করবে। এখন কন্টেনারের ওয়াল তো দেখতে ভাই অতটা লুক্রেটিভ না, দেখতে অতটা সুন্দর না, বাস্তব জগতের ওয়াল একটা এনে দিলাম যেন আপনাদের দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে। সো ধরে নিলাম এই একটা মলিকিউল ভাই ইউ এগে এই ওয়ালে ধাক্কা খাবে। সো সংঘর্ষের পর সে ফিরে আসবে স্বাভাবিক। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? নো এনার্জি লস। তাহলে সে যত গতিশক্তি নিয়ে ধাক্কা খাবে তত গতিশক্তি নিয়ে ফিরে আসবে, যত বেগে ধাক্কা খাবে তত বেগে ফিরে আসবে, তত দ্রুতিতে ফিরে আসবে, মোট কথা। সো ইউ দ্রুতিতে যদি ধাক্কা খায়, ভি দ্রুতিতে ধরেন ফিরে আসবে। সো যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, একটাই মলিকিউল, সো তার বেগ চেঞ্জ হবে না, মানে দ্রুতি চেঞ্জ হবে না, বেগের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে তো বেগ চেঞ্জ হয়ে যায়। সো দেখেন দুইটারই দ্রুতি সেম হয়ে থাকবে, বেগ চেঞ্জ হবে বাট দ্রুতি চেঞ্জ হবে না। এই হচ্ছে আমাদের মোট ঘটনা। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিসের ফিল পেতে পারি, সেটা নাম হচ্ছে ভাই প্রেসার। সেটা কি ভাই? সেটা হচ্ছে ভাই চাপ। ওই চাপ না, ওই চাপ না, আপনার মানসিক চাপ না, এটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাস কিভাবে চাপ প্রয়োগ করে? গ্যাস চাপ প্রয়োগ করে গ্যাসের মলিকিউল যখন ওয়ালে গিয়ে সংঘর্ষ করে, ধাক্কা দেয়, তিন ধাম করে ধাক্কা দেয়, তখন ওয়ালকে একটা প্রেসার প্রযুক্ত করে। আপনি আপনার একটা দেয়ালে বা দরজায় যদি ধুম ধুম করে ঘুষি মারেন, তার মানে আপনি কি করছেন? দেয়ালের উপর চাপ প্রয়োগ করছেন। এই হচ্ছে ঘটনা। তো আশা করি আপনি আরেকটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, চাপের কনসেপ্টটাও বুঝেছেন। চাপ কিভাবে ক্রিয়েট হয়, চাপ কিভাবে এক্সার্ট হয়, চাপ কিভাবে প্রযুক্ত হয়, আশা করি বুঝেছেন। সামনের দিকে যাব। ওকে, সো আমাদের আরেকটা পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা কি ভাই? অভিকর্ষকে উপেক্ষা করা হয়। অভিকর্ষ, ওই যে ওজনটাকে উপেক্ষা করা হয়, এবং যার ফলে এই জন্য গ্যাসের ঘনত্ব হচ্ছে ভাই সুষম, ঘনত্ব সুষম। কি বলেছি আসেন এক্সপ্লেইন করি। তার আগে কিছু কথাবার্তা আপনাদেরকে একটু বলে দিই। দেখেন ভাই, ধরেন ধরেন এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর গ্রাউন্ড। এইখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, কিছুটা উচ্চতায়, গ্রাউন্ড থেকে কিছুটা উচ্চতায়। বস্তুটাকে আমি এখানে রেখে দিলাম, ছেড়ে দিলাম, বস্তু এখানে থাকবে। ফিজিক্স কম বেশি সবাই পড়েছেন, একটা
যে ফিজিক্স পড়ে না, অন্য স্ট্রিমের বাচ্চা কাছে, সেও বলবে যে না ভাই এই যে অ্যাম্বর বস্তুটা আছে সে নিচে পড়ে যাবে। কেন নিচে পড়বে? কারণ তার উপর গ্র্যাভিটি কাজ করছে। সেটা কি? অভিকর্ষজ বল এমজি কাজ করছে। সো বস্তুটা কিন্তু ইভেন্চুয়ালি ভূমিতে এসে পতিত হবে। সো এটাই হচ্ছে ঘটনা, যে আপনি যদি গ্যাসকে রেখে দেন কোনো একটা কন্টেনারে এবং গ্যাসের মলিকিউলগুলোর উপর যদি অভিকর্ষ কাজ করে, তাহলে সব মলিকিউলগুলো ভাই উপর থেকে ভেসে 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 নিচে নেমে তলানিতে থেকে যাবে, তলানিতে তলিয়ে যাবে। অ্যাকচুয়ালি কি তা হয়? তা হয় না, কারণ আমরা গ্যাসের মলিকিউলের ক্ষেত্রে অভিকর্ষ বলকে নগণ্য ধরি, শূন্যের কাছাকাছি ধরি। সো আমরা কি কনসেপ্ট হিসাব করি ভাই? দেখেন, গ্যাসের মলিকিউলগুলো ভাই মুক্তভাবে ছোটাছুটি করবে, সব মলিকিউলগুলা মুক্তভাবে ছোটাছুটি করে। দেখেন এই জন্য সব জায়গায় কিন্তু ঘনত্ব সমান। এখানে যেমন ঘনত্ব, এখানেও তেমন ঘনত্ব, এখানেও তেমন ঘনত্ব, এখানেও তেমন ঘনত্ব। সব মলিকিউল কিন্তু এই জায়গায় এসে জমা হয়, থিতিয়ে পড়ে না, তলানিতে এসে জমা হয় না। সো সব জায়গায় ঘনত্ব সমান। এটা কেন হয়েছে? কারণ আমরা ধরে নিই জি এর মান 0, সো রো বা ঘনত্ব সব জায়গায় সমান, বা রো এর মানটা কনস্ট্যান্ট। বাট যদি জি থাকতো, যদি অভিকর্ষজ বল কাজ করতো, তাহলে কি হতো ভাই? আসেন নিশ্চিত দেখি। দেখেন ম্যাক্সিমাম মলিকিউল এই জায়গায় এসে জমা হয়েছে, এই উপরের দিকে মলিকিউল অনেক কমে গিয়েছে। এখানে ঘনত্ব অনেক কমে গেল, এখানে ঘনত্ব অনেক বেড়ে গেল, নিচের দিকে সব মলিকিউল এসে জমা হতে পারে। এটা যদি জি এর মান 0 না হতো। সেইটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে গ্যাসের মলিকিউল পুরো কন্টেইনার জুড়ে আয়তন ঘনত্ব সমান হবে। সামনের দিকে যাই, আরো আলোচনা করি। সো লাস্ট একটা বৈশিষ্ট্য পড়ে নিই ভাই। বৈশিষ্ট্যটা কি? অণুগুলো রৈখিক গতিশক্তি, রৈখিক অণুগুলো কিন্তু ঘুরেও কৌণিক গতিশক্তিও থাকে, বাট আমরা রৈখিক গতিশক্তি নিয়ে আলোচনা করছি। রৈখিক গতিশক্তি নির্ভর করে গ্যাসের তাপমাত্রার উপর। তার মানে গ্যাসের তাপমাত্রা আর রৈখিক গতিশক্তি বা রিলেটেড, এটাই আমি বোঝাতে যাচ্ছি। গ্যাসের প্রকৃতির উপর গ্যাসের রৈখিক গতিশক্তি নির্ভর করে না। এই লাইনটা আরেকটু বড় হয় বুঝবেন 2-3 ক্লাস পরে। আপাতত উপর লাইনটাই বুঝেন। কি বুঝিয়েছি ভাই? যে গ্যাসের তাপমাত্রার সাথে গ্যাসের রৈখিক গতিশক্তি একটা সম্পর্ক আছে। একটা গ্যাসের মলিকিউলের ভর যদি এম হয়, একটা গ্যাসের মলিকিউলের বেগ যদি ভি হয়, তাহলে ওর গতিশক্তি কত হয়? হাফ mv স্কয়ার। যে কোনো একটা গ্যাসের মলিকিউলের কাইনেটিক এনার্জি, একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি কত? হাফ mv স্কয়ার। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে কাইনেটিক এনার্জিটা যে আছে ভাই, গ্যাসের মলিকিউলের কাইনেটিক এনার্জি যে আছে বা গ্যাসের কাইনেটিক এনার্জি যে আছে, এটা কিন্তু ভাই তাপমাত্রার সাথে সমানুপাতিক। উল্টা ভাবে যদি বলি ভাই, উল্টা ভাবে যদি বলি, তাহলে তাপমাত্রাটা কাইনেটিক এনার্জির সাথে সমানুপাতিক। আচ্ছা এটাই লিখি, কাইনেটিক এনার্জিটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে ভাই কি ঘটবে ভাই? যদি তাপমাত্রা ভাই বাড়ে, যদি তাপমাত্রা বাড়ে ভাই, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? সমানুপাতিক। মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে, তাপমাত্রা বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে। আর ভাই কাইনেটিক এনার্জি যদি বাড়ে, কাইনেটিক এনার্জি ভিতরে আবার কি আছে? ভর আর বেগ। ভর তো ভাই বাড়ে না, কমে না, বাড়বে কি? কাইনেটিক এনার্জি বাড়ার জন্য কাকে বাড়া লাগবে? বেগকে বাড়া লাগবে। তাহলে বেগ বা দ্রুতি বেড়ে যাবে। সো মোট কথা, বেশি তাপমাত্রার বস্তুর রৈখিক বেগ বেশি হয়, কম তাপমাত্রার গ্যাসে রৈখিক বেগ কম হয়। সো যদি একটা গ্যাস গরম হয়, তাহলে তার গ্যাসের অণুগুলা চিক 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 এইভাবে ছোটাছুটি করবে। গ্যাসের তাপমাত্রা যদি কম হয়, ঠান্ডা গ্যাসে, তাহলে তার মলিকিউলগুলো আস্তে ছোটাছুটি করবে এইভাবে, ঝিক 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 এরকম। ঠিক যেমন আপনি ধরেন শোয়েব আখতারের বোলিংকে আপনি কনসিডার করতে পারেন যে এটা খুব উচ্চ তাপমাত্রায় যে গ্যাসের যে শোয়েব আখতারের যে বলটা আছে, বলটাকে আপনি কনসিডার করতে পারেন এটা একটা মলিকিউল এবং এটা খুব উচ্চ তাপমাত্রা থাকে একটা মলিকিউল, অনেক স্পিডে যাচ্ছে। আর সেম ভাবে আপনি ধরেন আমাদের কোন একটা মিডিয়াম ফাস্ট সাইফুদ্দিনের বল ধরেন আপনি তুলনা করতে পারেন, যেহেতু সে মিডিয়াম ফাস্ট বল করে, মনে করেন যে ওটা একটা মলিকিউল, সেটা কম তাপমাত্রায় অবস্থিত। এই হচ্ছে ব্যাপারটা। সো এই ছিল আমাদের মোটামুটি অনেকগুলো কথাবার্তা। এগুলোই ছিল আমাদের গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে কথাবার্তা। এবং সেখানে আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করে দিলাম, সেটা হচ্ছে ভাই তাপমাত্রা। গ্যাসের তাপমাত্রা অনেকেই বুঝতে চান না। সো তাপমাত্রা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, বাট এটাকে আমি মাইক্রোস্কোপিক লেভেলে, একদম অনুকরণ লেভেলে বুঝিয়ে দিলাম। আরেকটা জিনিস বুঝিয়ে, এবার আরেকটা কোয়েশ্চেন নিব, আরেকটা কোয়েশ্চেনে আরো অ্যান্সার করবো। আসেন 3 নম্বর কোয়েশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। তো বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস হবে কেন, বা কোন শর্তে হবে যদি হয়? কিভাবে এক্সপ্লেন করতে পারি ভাই? কিভাবে এক্সপ্লেন করতে পারি বলেন? আচ্ছা, বাস্তব গ্যাস মানে কি ভাই? পৃথিবীতে যা দেখতে পাই তাই তো বাস্তব গ্যাস। আমি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি শিখলাম?
যে আদর্শ গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। এটা গেল আদর্শ গ্যাসের। তাহলে বাস্তব গ্যাসের কি হবে ভাই? বাস্তব গ্যাসের কি হবে? নিশ্চয়ই আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, এবং বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে মানে কি? গ্যাসের অণুগুলো মানে নিশ্চয়ই অনেক কাছাকাছি। ধরেন দুটো অণু যদি এরকম দূরে দূরে নিয়ে যান ভাই, তাহলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু অনেক কমে যাবে। এই অণুটাই ধরে যদি এখানে কাছে নিয়ে চলে আসেন, তাহলে দেখেন তাদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকবে। সো নিশ্চয়ই বাস্তব গ্যাসের মলিকিউলগুলো কাছে কাছে থাকে, বা মলিকিউলগুলো যদি বাস্তব গ্যাসের মলিকিউলগুলো যদি কাছে কাছে থাকে তাহলে সেটা বাস্তব গ্যাস। আর মলিকিউলটাকে যদি আপনি দূরে দূরে নিয়ে যান, বাস্তব গ্যাসকে যদি এমন ভাবে করতে পারেন যে বাস্তব গ্যাসের মলিকিউল অনেক দূরে দূরে নিয়ে গিয়েছেন, তাহলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমতে কমতে শূন্যের কাছাকাছি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস হয়ে গিয়েছে। সো আমাদের টার্গেট থাকবে কি? মলিকিউলের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলা। বুঝা গেছে? লং ডিস্টেন্স রিলেশনশিপ, যেটাতে অনেক দুর্ঘটনা ঘটে যায়, সেই দুর্ঘটনাটা কি বাস্তব গ্যাসকে আমাদের আদর্শ গ্যাসে পরিণত করে দিচ্ছে। বাট ইন রিয়েল লাইফ উল্টা ঘটনা ঘটে। আইডিয়াল একটা রিলেশনশিপ বাস্তববাদী হয়ে যায়, ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। যাও, এদিকে আমরা না যাই। সো আসেন, যেটা বলতে যাচ্ছি সেটাই বলি। সো আমাদের টার্গেট হবে ভাই, বাস্তব গ্যাসকে যদি আমরা আইডিয়াল গ্যাস করতে চাই, তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে ঘনত্ব আমাদের কমাতে হবে। ঘনত্ব কমাতে হবে মানে গ্যাসের মলিকিউলগুলোকে দূরে দূরে নিয়ে যেতে হবে। বাস্তব গ্যাসের মলিকিউলগুলোকে দূরে দূরে নিতে হবে। সো দূরে দূরে কিভাবে নিতে পারি? দূরে দূরে নেওয়া মানে তো ঘনত্ব কমে যায়। একটা নির্দিষ্ট আয়তনে অনেক বেশি পরিমাণে গ্যাস আছে মানে কি ঘনত্ব বেশি, আর নির্দিষ্ট আয়তনে গ্যাস অনেক কম আছে মানে কি ঘনত্ব কমে যাওয়া। সো ঘনত্ব কমে যাওয়া, ঘনত্ব কিভাবে কমাতে পারি ভাই? যদি আমরা গ্যাসের মলিকিউলের তাপমাত্রা বাড়িয়ে দিই, বাস্তব গ্যাসের মলিকিউলগুলো যদি তাপমাত্রা বাড়িয়ে দিই, তাহলে তাদের কি বেগ বেড়ে যাবে ভাই। বেগ বেড়ে গেলে কি গ্যাসের মলিকিউলগুলো ভাই দূরে দূরে চলে যাবে, তাই না? খুবই স্বাভাবিক, দূরে দূরে চলে যাবে। আচ্ছা ভাই, গ্যাসের মলিকিউলগুলো যদি দূরে দূরে চলে যায়, তাহলে তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা সেটা কি কমতে কমতে থাকবে। একটা সময় সেটা শূন্য হয়ে যাবে। ফাইনালি বাস্তব গ্যাসটা আইডিয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক্স ধারণ করে ফেলবে। বাস্তব গ্যাসটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স ধারণ করে ফেলবে। সো বাস্তব গ্যাসে আপনি তাপমাত্রা বাড়ান উচ্চ তাপমাত্রায়, সেটা আইডিয়াল গ্যাসে পরিণত হতে পারে। এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি হতে পারে ভাই বলে দিই। যদি আপনি বাস্তব গ্যাসের ভাই প্রেসার কমিয়ে দেন, প্রেসার কিভাবে কমাতে পারে? ধরুন গ্যাসের মলিকিউল কোনো দেয়ালে ধাক্কা মারছে মানে কি প্রেসার দিচ্ছে। এখন ধরুন বেশি বেশি মলিকিউল যখন ধাক্কা মারবে তখন বেশি বেশি প্রেসার, কম মলিকিউল ধাক্কা মারবে তখন কম প্রেসার। এখন কম মলিকিউল কোথায় ধাক্কা মারবে? যখন আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে খুব কম মলিকিউল রাখবেন। অনেক মলিকিউলগুলোকে যদি বিশাল এরিয়াতে বিশাল ভলিউমে জুড়ে ছড়িয়ে দেন, তাহলে তারা কিন্তু কম কম ধাক্কা মারবে দেয়ালে। সো প্রেসার তখনই কমাতে পারবেন যখন মলিকিউলগুলোর মধ্যে দূরে দূরে নিয়ে গিয়ে দিবেন। দূরে দূরে নিয়ে গিয়ে দিলে মলিকিউলগুলো দেয়ালে কম ধাক্কা মারবে। সো আলটিমেটলি ফোর্সের মানটা কমে যাবে। সো আলটিমেটলি মলিকিউলগুলো রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসে পরিণত হবে। সো রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসে পরিণত হওয়ার শর্তটা কি ভাই? এক কথা যদি আমি লিখে দিই, শর্তটা কি? ঘনত্ব কমানো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে ভাই উচ্চ তাপমাত্রা। রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো কাজ করবে ভাই কখন? যখন উচ্চ তাপমাত্রা থাকবে। আর আরেকটা কি ভাই? যখন চাপটাকে আমরা কমিয়ে দিব। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ, এই দুইটা শর্তে বাস্তব গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এবং আপনারা অনেকেই বলেন আইআইটি কোশ্চেনে দেখানো লাগবে ভাই এইটা আইআইটিতে 2010 সালে এসেছিল। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো বাস্তব গ্যাস আইডিয়াল গ্যাসে আশা করি আপনারা একটা ভালো রকম আলোচনা পেয়েছে। এবার আমরা বয়েলের সূত্র পড়বো। তো আমরা এতক্ষণ মৌলিক শিক্ষার যোগগুলো পড়লাম আদর্শ গ্যাসের, মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে কোন আমরা গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলতে পারবো। সেগুলো সবগুলো ক্লিয়ার হলো। এখন তো ভাই আমাদের সূত্র পড়া উচিত, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, যে জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সেখানকারই একদম শুরুর টপিক আমরা বলেছিলাম প্রত্যেকটা অধ্যায়ে আমরা অনেকগুলো টাইপ আকারে পড়বো, প্রত্যেকটা টপিক এক একটা টাইপ। তো আজকে আমাদের প্রথম টাইপ 1 বয়েলের সূত্রটা নিয়ে আজকে আলোচনা করে ফেলি। এইটুকুই আজকে ভিডিওটা রাখি, দেন নেক্সট ক্লাসে চার্লস, গেইলুসার এগুলো আমরা পড়তে থাকবো। সো আসুন আমাদের যেই আজকের প্রথম টাইপ 1 যেটার নাম হচ্ছে বয়েলের সূত্র বা বয়েলস ল। আসেন শুরু করে ফেলি। বয়েলস ল পড়বো ভাই। বয়েলস ল অনেক সংজ্ঞা দিয়েও পড়া যায়, ডিরেক্টলি বলেও দেওয়া যায় এটা বয়েলস ল, বাট
আমার কাছে মনে হয় যে এটা এনাফ না, একটু ফিল করানো দরকার আপনাদের। তার আগে একটু আদর্শ গ্যাসের সংজ্ঞাটা দিয়ে নিন, দেন বয়লের সূত্রটা পড়ি। তো আদর্শ গ্যাসের সংজ্ঞা তো মনে হয় আমার আর দেওয়ার দরকার নেই, যতটুকু পড়িয়েছি এখানে অনেক কিছু ছিল। সো বুকিশ একটা ডেফিনেশন আদর্শ গ্যাস কাকে বলে, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে, তো সেটা একটু দেখে নিয়ে আসেন। সো সংজ্ঞাটা হচ্ছে এই যে এটা একদম বুকিশ ডেফিনেশন। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সূত্রসমূহ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি বা তাদেরকে আদর্শ গ্যাস বলে। এটা লিখবেন, বাট এটার ভিতরে কথাবার্তা কি জিনিস সেটা আমরা অলরেডি জানি। সো আদর্শ গ্যাস হচ্ছে এমন গ্যাস ভাই যারা ওই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে, ওই 7টা বৈশিষ্ট্য। এবং এই আদর্শ গ্যাসের জন্য ডেডিকেটেড কিছু সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে বয়েল সূত্র। আদর্শ গ্যাসগুলো এই বয়েলের সূত্র মেনটেন করবে, বয়েলের সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস পুরো দমে বয়েলের সূত্র মানে না, একটু এক্সেপশন আছে, বা এক এক গ্যাস এক এক ভাবে পালন করে। তো আসলে শুরু করে ফেলি আদর্শ গ্যাসের বয়েলের সূত্রটা। তো বয়েলের সূত্র তো আমরা পড়বো ভাই, ফিলও করব। তার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝাই। আসে, সো এখানে দেখেন, এই চিত্রটাতে দেখেন কন্টেনার দেখতে পাচ্ছেন, কন্টেনার, তাই না? সো এই জিনিসটার নাম হচ্ছে আপনার, এটা তো ঢাকনা, এবং এই পুরো জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে পিস্টন। এই পিস্টনটা উপরের নিচে উঠানামা করতে পারে। পিস্টন যখন নিচে নামে তখন আমরা মনে করি, বা আমরা এই জিনিসটা বুঝবো যে পিস্টন নিচে নামা মানে গ্যাসের উপর চাপ প্রযুক্ত করা, পিস্টন উপরে ওঠা মানে গ্যাসের উপর চাপ কমানো। নিশ্চয়ই আপনাদের কাছে এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে ভাই পিস্টন নিচে নামানো মানে চাপ প্রয়োগ করা কেন। আমি ধীরে ধীরে বুঝাচ্ছি। ধরেন ভাই, এই আমাদের সেই পিস্টন, এই পুরো জিনিসটা, এই পিস্টনের উপর একটা পাথর আছে, স্টোন আছে। কয়টা স্টোন ভাই? একটি স্টোন আছে। সো এই একটা স্টোনের যেই ওজনটা আছে, এই ওজনটাই তো আলটিমেটলি গ্যাসের উপর চাপ প্রয়োগ করবে, তাই না? ওজনটা একটা নির্দিষ্ট এরিয়ার উপর প্রযুক্ত হবে, খারাপ হবে, সো চাপ প্রযুক্ত করছে। কতটুকু চাপ ভাই? ধরে নিচ্ছে চাপের পরিমাণ হচ্ছে P1, আর এই যে টোটাল অংশটুকু এখানে গ্যাসের ভলিউম হচ্ছে V1 হতে পারে। এখন আমি যদি এখানে একটা পাথরের জায়গায় ভাই কয়েকটা পাথর বসে, চাপ কি একটু বাড়বে না? বেশি পাথরের ওজন, পাথর বাড়ানো মানে কি পাথরের ওজন বেড়ে গেল, চাপ বেড়ে গেল। চাপ বেড়ে যাওয়া মানে কি পিস্টন একটু নিচে নেমে যাওয়া। আগে এতটুকু জায়গা জুড়ে গ্যাসগুলো ছোটাছুটি করতে পারতো। সো পিস্টন যদি একটু নিচে নেমে যায় তাহলে গ্যাসকে একটু কম জায়গা জুড়ে ছোটাছুটি করবে, সো গ্যাসের ভলিউম কমে যাবে। যা বললাম আসেন দেখাই। সো এবার এখানে দেখেন, এখানে পিস্টন আছে কিন্তু, বা পাথর আছে তিনটা পাথরের ওজন একটু বেশি। সো চাপ এবার হয়ে গেল P2, আগের থেকে চাপ বেড়ে গেল। সো পিস্টন দেখেন আগে এই লেভেলে ছিল, এখন এই লেভেলে আসছে। সো পিস্টন কিছুটা নেমে গেল, ঠিক আছে? পিস্টন নেমে গেলে দেখেন আগে এতটুকু জায়গা জুড়ে গ্যাস ছড়িয়েছিল, এখন কিন্তু অল্প জায়গা জুড়ে গ্যাস ছড়িয়ে আসছে। সো এই যতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই আয়তনটা হচ্ছে P2। সো প্রেসার বেড়ে গেল, দেখেন ভাই প্রেসার বেড়ে গেল, ভলিউম কিন্তু কমে গেল। সো আপনি যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা যদি আরেকটু প্রেসার বাড়িয়ে দিই, এবার আমরা বড় বড় তিনটা পাথর রাখলাম। আগে একটা পাথর ছোট ছিল, অনেক বেশি পাথর রেখেছি, ধরেন তিনটারও বেশি পাথর রেখেছি। সো ওজন বেড়ে গেল, চাপ বেড়ে গেল, সো আলটিমেটলি ভলিউম কমে গেল। সো তিনটা জায়গা থেকে ভাই এটাই হচ্ছে বয়েলের সূত্র। যতটুকু পড়লাম এটাই বয়েলের সূত্র। চিত্র দেখে কি বুঝতে পারছি ভাই? যে P1 এর থেকে P2 এর ভ্যালু বড়, দেন P3 ভ্যালু সবচেয়ে বড়, মানে প্রেসার আমরা বাড়লাম। পিস্টন যত নিচে নামছে গ্যাসের উপর প্রেসার তত বাড়ছে। দেখেন তো ভাই ভলিউমের মানটা এখানে সবচেয়ে বেশি ছিল, এখানে তারপর সো ভলিউম ভাই উল্টা, V1 সবচেয়ে বড়, দেন V2, দেন V3। সো এই দুইটা জায়গা থেকে আমরা যদি একটা রিলেশন বের করি, সেটা হচ্ছে ভাই ভলিউমটা প্রেসারের সাথে ভাই ব্যস্তানুপাতিক, এবং ট্রাস্ট মি এটাই বয়েলের সূত্র। এবং আমরা কিন্তু ফিল করলাম, এটা মুখস্থ না, ফিল করে ভলিউম যে প্রেসারের সাথে ব্যস্তানুপাতিক এটা আমরা ফিল করলাম। এই যে দেখেন সব তথ্য উপাত্ত আছে। এখন এখানে কি কি বৈশিষ্ট্য দেখলাম ভাই? দেখেন ভাই এখানে যতটুকু গ্যাস আছে, গ্যাস কি বাইরে গেল? এখানে ভালো মতো লক্ষ্য রাখেন, বাইরে থেকে কি কোনো গ্যাস ঢুকেছে? না। ভিতর থেকে কি কোনো বাইরে গ্যাস গেছে? না। তার মানে গ্যাসের পরিমাণ এখানে যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে গ্যাসের যে পরিমাণ আছে বা গ্যাসের মোল সংখ্যা যে আছে, তিনটা কন্টেনারে কিন্তু সমান, তার মানে মোল সংখ্যাটা ফিক্সড।
আরেকটা জিনিস, আমরা ধরে নিলাম 3 জায়গায় গ্যাসের তাপমাত্রা সমান। সো বয়েলের সূত্রটা তখন ভ্যালিড হবে যখন গ্যাসের পরিমাণটা ফিক্সড থাকবে আর তাপমাত্রাটাকে আমরা ধরে নিলাম ফিক্সড। সো বয়েলের সূত্র হচ্ছে এইটাই ভাই, বয়েলের সূত্র হচ্ছে এইটাই যে সমান তাপমাত্রা একই পরিমাণ গ্যাসের জন্য ভলিউম আর প্রেসার একে অপরের ব্যস্তানুপাতিক। দ্যাটস ইট, শেষ। প্রেসার বাড়ালে ভলিউম কমবে, ভলিউম বাড়ালে প্রেসার কমবে, এই হচ্ছে ঘটনা, একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতিক। যদি বলেন ভাই আরো একটু কথাবার্তা কি বলা যায় কিনা, তাহলে আমি বলবো যে আরো কথাবার্তা বলা যায়। কি কথাবার্তা বলা যায়? যেমন ভাই দেখেন, এই জায়গাটাতে দেখেন ভাই, এই জায়গাটাতে একটু ভালো মতো দেখেন, এই জায়গাটাতে ধরেন গ্যাসের ঘনত্ব হচ্ছে ρ1। এবার এখানে দেখেন তো ভাই ঘনত্ব একটু বেড়ে গেল না, ρ2। এই জায়গায় দেখেন তো ভাই গ্যাসের ঘনত্ব আর একটু বেড়ে গেল না, মানে এখানে গ্যাসটা আর একটু ঘন হয়ে গেছে, এখানে মলিকিউল আরো ঘন হয়ে গেছে। তার মানে কি ঘনত্বের মানটা যত পাশে যাচ্ছে তত বাড়ছে। তার মানে দেখেন তো ভাই যত প্রেসার বাড়াচ্ছি তত ঘনত্ব বাড়ছে। প্রেসার বাড়ালে ঘনত্ব বাড়ে, তার মানে ঘনত্ব এবং প্রেসার পরস্পরের সাথে সমানুপাতিক। দেখতে অনেকটা সেম সিম্বল, আমি একটু এখানে লিখে দিচ্ছি, ঘনত্ব রো এন্ড প্রেসার পরস্পরের সাথে সমানুপাতিক। এটাও ভাই বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমি ফিল করিয়ে দিলাম, আমার মনে হয় আর কোনো কথাবার্তা থাকে না, আরো সামনের দিকে যাবো। সো বয়েলের সূত্র তো ভাই ফর্মালি অনেক কিছু বললাম, এবার আসেন আমরা একটু ম্যাথমেটিক্যালি বা সূত্র টুত্র একটু দেখার চেষ্টা করি, নাহলে তো আপনারা মানবেন না যে ভাই একটু ভালো মতো দেখান। আসেন দেখি। সো বয়েলের সূত্র ভাই এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে, এটাও অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, বয়েলের সূত্র যদি আসে তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত, এখানে লেখা ছিল চাপের, এটা একটু চেপে গিয়েছে, সরি ফন্টের ঝামেলা, প্রযুক্ত চাপের, এই জায়গায় লেখা ছিল চাপের, হ্যাঁ প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সো যা বললাম এখানে লেখা আছে দেখেন, ভলিউম আর প্রেসার পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক কখন? টেম্পারেচার আর মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। সব বলে দিয়েছে, এগুলো বইও লেখা আছে, আশা করি আপনারা বুঝেছেন। সো এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য এটাও একটু ইম্পর্টেন্ট। ওকে, দেখে নিবি। এবার আসেন ফার্দার এটা নিয়ে একটু কাজ টাজ করি, আসেন কাজ করি। তো কি বললাম ভাই, যে প্রেসার আর ভলিউম একে অপরের সাথে ব্যস্তানুপাতিক, তাই না? এই হচ্ছে ঘটনা, খুব ভালো জিনিস। আচ্ছা ভাই, আমি যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, আগে থেকে কিন্তু পাশে 1/v আছে, প্রেসার আর পাশে 1/v আছে, সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে সমান চিহ্ন আসে আর একটা ধ্রুবক আসে, ধরে নিলাম সেই ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে পি সমান কে ইন্টু 1/v। পিভি একসাথে নিয়ে আসেন, তাহলে আমরা লিখা যায় পিভি সমান হচ্ছে কে। কে মানে কি ভাই? কে মানে এখানে একটা ধ্রুবক। কে মানে কি? কে মানে একটা ধ্রুবক। আচ্ছা, এখন ধরে নেন কোন একটা নির্দিষ্ট সময়ে কোন গ্যাসের প্রেসার P1, তখন ভলিউম হচ্ছে V1। এরপর প্রেসার বাড়িয়ে আমি করে দিলাম P2, তাহলে ভলিউম কমে হয়ে যাবে V2। তাহলে এই যে দেখেন প্রেসার আর ভলিউমের গুণফলটা সবসময় ধ্রুবক, মানে প্রেসার যতটুকু বাড়ার ভলিউম ততটুকু কমাবো। সো এই দুটোর গুণফলটা আলটিমেটলি কনস্ট্যান্ট থাকে, প্রেসার যতটুকু বাড়াবো ভলিউম ততটুকু কমবে, গুণফল কনস্ট্যান্ট থাকবে। সো এখান থেকে পরের লাইন আমরা এটা লিখতে পারি যে প্রেসার ভলিউমের গুণফল যে সমান, এর মানে হচ্ছে P1V1 সমান হচ্ছে P2V2 সমান P3V3। আপনার ইচ্ছা, আপনি ফার্দার আরো সামনে প্রসিড করতে পারেন। এই হচ্ছে কিছু ব্যাপার স্যাপার, আশা করি বুঝেছেন, আশা করি বুঝেছেন, খুবই ভালো জিনিস, আশা করি বুঝেছেন, আশা করি বুঝেছেন আপনি, এখানে কোনো সমস্যা নেই। আর ডুপ্লিকেট করি, আসেন। সো এতটুকু যদি বুঝে থাকেন ভাই, আরো কিছু কথাবার্তা আমার মনে হয় বলা দরকার। যেমন এইটুকু তো বললামই, আর একটু কথাবার্তা বলা দরকার, যেমন সেটা হচ্ছে ভাই গ্যাসের ঘনত্ব বলতে কি বোঝায় ভাই? গ্যাসের ঘনত্ব বলতে কোন একটা নির্দিষ্ট আয়তনে কতটুকু গ্যাস আছে, ভর ভাগ আয়তন। তো ধরে নিলাম ভি আয়তনে গ্যাসের ভর হচ্ছে ওমেগা, ডাব্লিউ/ভি, গ্যাসের ভর বা গ্যাসের আয়তন, ডাব্লিউ হচ্ছে ভর, ভি হচ্ছে আয়তন। তাহলে ভি সমান কি লেখা যায় ভাই? ডাব্লিউ/রো, এটা হচ্ছে ঘনত্ব। এই জিনিসটা এতটুকু আপনি জাস্ট মাথায় রাখবেন, এতটুকু আপনি মাথায় রাখবেন। দেখি সামনে কি করা যায়। কিছু করার ইচ্ছা থেকে আমি এখানে লিখলাম P1V1
সমান হচ্ছে ভাই P2V2, তাই না? এটা আমরা তো বয়লের সূত্র মাত্র শিখলাম। আচ্ছা, ভালো জিনিস। P1 কে P1 এর মতোই রাখেন, V1 এর জায়গায় আপনি লিখে দেন ভাই W/ρ, আর এই পাশে P2 কে P2 এর মতোই রাখেন ভাই, V2 এর জায়গায় লিখেন W/ρ। এখন আমাকে বলেন তো ভাই, গ্যাসের ভর কি চেঞ্জ হয়? প্রেসার বাড়ান, ভলিউম বাড়ান, কমান, গ্যাসের ভর কি চেঞ্জ হয়? গ্যাসের পরিমাণ তো ফিক্স থাকে না ভাই। তাহলে ডাব্লু দুইখানেই সেম, একই গ্যাসেরই তো কথাবার্তা বলা হচ্ছে, একই গ্যাসের চাপ আর আয়তন পরিবর্তন হচ্ছে, ডাব্লু সেম। চেঞ্জ হয় কি ভাই? ঘনত্ব। তাহলে এখানে আমরা লিখে দিলাম ρ1, এখানে লিখে দিলাম ρ2। খুব ভালো মতো তাকালেই বোঝা যাবে ডাব্লু এবং ডাব্লু কাটাকাটি যায়। ফাইনালি আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে ভাই সেটা হচ্ছে এরকম যে P1 ডিভাইডেড বাই ρ1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 ডিভাইডেড বাই হচ্ছে ρ2, এবং এইটা আমাদের আরেকটা সূত্র, যা আমি বক্স করে দিব, এগুলো হচ্ছে সূত্র। এইটা আমাদের আরেকটা সূত্র। আগে ছিল, প্রথম সূত্রটা ছিল P1V1 সমান P2V2, এবার আমরা সূত্র করলাম P1 বাই ρ1 সমান P2 বাই ρ2। যদি ঘনত্ব এবং প্রেসার দিয়ে বলে যে আমাদের পরের ঘনত্ব পরের প্রেসার বের করো, তাহলে এই সূত্র ইউজ করবো। যদি প্রেসার আর ভলিউমের সাপেক্ষে টার্মগুলো দেওয়া থাকে এবং প্রেসার ভলিউমের সাপেক্ষে উত্তর চায়, ধরেন কোন একটা গ্যাসের আদি প্রেসার, শেষ প্রেসার, আদি ভলিউম দেওয়া আছে, বলেছে পরবর্তী ভলিউম কত, আগে সূত্র ইউজ করুন P1V1 সমান P2V2। আর যদি কোনো গ্যাসের আদি প্রেসার, আদি ঘনত্ব, শেষ প্রেসার দেওয়া থাকে, বলে যে শেষ ঘনত্ব কত, তখন এই সূত্র ইউজ করবেন। সো আপনি ডিপেন্ডিং অন হোয়াটস রিকোয়ার্ড, এইটার উপর আপনি সূত্র ইউজ করবেন। সো এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় ভাই, আমি আগেও বলেছিলাম যে প্রেসার আর ঘনত্ব এরা কিন্তু সমানুপাতিক। কখন ভাই? যখন টেম্পারেচার আর মোল সংখ্যা কি থাকবে বলেন, ধ্রুবক থাকবেন। এবং এইটা নিজেও কিন্তু বয়লের সূত্র, বয়লের সূত্রে আরেকটা রূপ কিন্তু এইটাও। ওকে, এটা একটু মনে রাখবেন, বয়লের সূত্রে আরেকটা রূপ হচ্ছে এটাও, প্রেসার আর ঘনত্বের সাপেক্ষে বয়লের সূত্র হচ্ছে এটা। আশা করি সব বুঝেছি। আসেন সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে যাওয়া যাক। সো একটা কথাবার্তা আছে, যেমন হচ্ছে ভাই, আমি তো অনেকগুলো কোয়েশ্চেন নেবো, কোয়েশ্চেনের সাপেক্ষে অনেক উত্তর পড়ানোর সময় অনেক থিওরিজ পড়িয়ে দিব। যেমন আরেকটা কোয়েশ্চেন এসেছে আমাদের কাছে, সেই কোয়েশ্চেনটা কি, বেলুন ফুলানোর সময় এবং টায়ার পাম্পিং এর সময় কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় কিনা? বাস্তব লাইফ থেকে একটা কোয়েশ্চেন, আপনারা চিন্তা করুন না। বেলুন ফুলাচ্ছেন, গ্যাস দিচ্ছেন, ভলিউম বেড়ে যাচ্ছে, তার মানে কি এখানে বয়লের সূত্র অ্যাপ্লাই হয়? সাধারণ দৃষ্টিকোণ থেকে হতে পারে, বাট আমরা তো অসাধারণ দৃষ্টিকোণ থেকে দেখবো। কি হয় ভাই, ধরেন একটা বেলুন আছে, ওকে, এই একটা বেলুন, আপনি এই বেলুনকে ধরেন অনেক বড় করে ফেললেন। সো এখানে ধরেন ভলিউম ছিল V1, এখানে ভলিউম হচ্ছে V2, তো ভলিউম ডেফিনেটলি বেড়েছে। এখন দেখেন ভাই, এখানে ধরে নেন প্রেসার হচ্ছে P1, এখানে কিন্তু প্রেসার হয়ে যাবে P2, তাই না? এবং এই প্রেসারের মানটা বলেন তো বেড়েছে কিনা? ভলিউম বেড়েছে দেখেই বোঝা যাচ্ছে, বড় হয়ে গেছে বেলুনটা, বাট প্রেসারের মান কি বেড়েছে নাকি কমেছে? উত্তর হচ্ছে বেড়েছে। তার মানে কিন্তু বয়লের সূত্র এখানে হয় না। কেন বেড়েছে ভাই? কারণ দেখেন, বেলুন ফুলাতে ফুলাতে একসময় ফেটে যায়, মানে কি প্রেসার বাড়তে বাড়তে একসময় বেলুন ফেটে যায়। এখানে তো বোঝা যায় বেলুন ফুলানে প্রেসার বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে কেন বাড়ে? রিজনটা হচ্ছে ভাই, আপনি দেখেন এইখানে যতটুকু গ্যাসের মলিকিউল আছে, আমরা কিন্তু প্রতি মুহূর্তে পাম্প করার সময় গ্যাসের মলিকিউল কিন্তু বাড়াতে থাকি, তার মানে আমরা কি পাম্প করছি, কিন্তু গ্যাসের মোল সংখ্যা আমরা কিন্তু বাড়াচ্ছি। এবং বয়লের সূত্রে এটা কিন্তু ফরমিডেড, বয়লের সূত্রে আপনি মোল সংখ্যা বাড়াতে পারবেন না, গ্যাসের পরিমাণ ফিক্স রাখা লাগবে। তো এই যে গ্যাসের পরিমাণ ফিক্স রাখছি না, এই কারণে ভলিউম বাড়ছে, একই সাথে প্রেসারও বাড়ছে। তো এখানে বয়লের সূত্র অবশ্যই লঙ্ঘিত হচ্ছে। টায়ারের ক্ষেত্রে আশা করি বুঝেছে। এই জিনিসগুলো বেসিক জিনিসও আমাদের কিন্তু ভালো রকম আইডিয়া থাকা লাগবে। আমরা আরো সামনের দিকে যাব, চলে আসুন। সো ভাই, সূত্র পড়তে গেলেই বা বয়লের সূত্র এই ধরনের জিনিসপত্র পড়তে গেলেই আমাদের অনেক প্রকার ম্যাথ করা লাগে, তাই না? আমরা শুধু তো সূত্র কনসেপ্ট করবো না, আমরা তো ম্যাথও করবো। সো আমাদের ম্যাথগুলো আমরা অনেকগুলো কেসে ভাগ করবো। টাইপ হচ্ছে আমাদের একটা টপিক, সেটার ভিতরে কত প্রকার ম্যাথ হতে পারে, এগুলো হচ্ছে আমাদের কেস। তো প্রথম কেস ভাই, সেটা হচ্ছে গ্রাফ, এবং এটা ট্রিপল স্টার একটা টপিক। গ্রাফ নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে প্রিভিয়াস ইয়ার ভর্তি পরীক্ষায়, এবং আমি প্রিভিয়াস ইয়ার অনেকগুলো ভর্তি পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে বয়লের সূত্র থেকে গ্রাফ সবগুলো নিয়ে এসেছি। তো পুরো প্রশ্ন ব্যাংক থেকে যতগুলো গ্রাফ আছে যেগুলো বয়লের সূত্রে এসেছিল,
বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত সব এখানে নিয়ে এসেছি। সো কি কি আসতে পারে ভাই? এই যে দেখেন, বয়লের সূত্র থেকে গ্রাফ আঁকো, অনেকগুলো গ্রাফ আঁকতে বলবে। প্রথম গ্রাফ হচ্ছে পি বনাম ভি এর গ্রাফ আঁকেন। দ্বিতীয় গ্রাফ হচ্ছে পি বনাম 1/v। তৃতীয় গ্রাফ হচ্ছে রুট পি বনাম পি। চতুর্থ গ্রাফ হচ্ছে পি বনাম রো। পঞ্চম গ্রাফ হচ্ছে লগ পি বনাম লগ ভি। ষষ্ঠ গ্রাফ হচ্ছে পিভি বনাম পি। সপ্তম গ্রাফ হচ্ছে পিভি বনাম ভি। 7টা গ্রাফ আঁকতে বলেছে। সেখানে গ্রাফের ভাই নাম দিয়েছে, আপনাকে গ্রাফগুলো এঁকে দেখাতে হবে যে গ্রাফটা কি দেখতে এরকম কিনা, গ্রাফটা কি দেখতে এরকম কিনা, গ্রাফটা কি দেখতে এরকম কিনা, গ্রাফটা কি দেখতে এরকম কিনা। সো ভাই গ্রাফ কি আপনি মুখস্থ রাখবেন? না ভাই, কোনো হবে না। সো গ্রাফ রিলেটেড আমার একটা ক্লাস আছে, আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে 10 মিনিট স্কুল, একটা প্লেলিস্ট আছে। আপনারা যদি কখনো সার্চ করেন, সেটা আমার নেওয়া, এই জন্য আমি বলছি। আপনি যদি কখনো লিখে সার্চ দেন এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স, এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স, এইটা আপনারা একটা প্লেলিস্ট পাবেন ইউটিউবে, 12টা ভিডিও। সো আমি ওখানে পুরো বেসিক আপনাদের পড়িয়ে দিয়েছি, গ্রাফ রিলেটেড যত বেসিক আছে। সো কারো যদি বেসিক রিলেটেড সামান্য ঝামেলা থাকে, চেক দিস প্লেলিস্ট। ওকে, এখানে অনেক ভালো মতো গ্রাফের বেসিক ইনস এন্ড আউটস দেওয়া আছে। সো আমি জাস্ট এখন ধরে নিচ্ছি আপনারা এই প্লেলিস্ট দেখেছেন, ওই অনুযায়ী এখন সামনের দিকে এগোচ্ছি। সো এই কোয়েশ্চেনগুলো আমরা এখন এক এক করে সলভ করব, এক এক করে। সর্বপ্রথম আসেন এই প্রশ্নটা সলভ করি, পি বনাম ভি। তো একটা কথা বলে রাখি ভাই, একটা কথা বলে রাখি, ধরেন আপনাকে যদি গ্রাফ আঁকতে বলে এ বনাম বি অথবা এ ভার্সেস বি এর গ্রাফ, তাহলে এই যে ভার্সেস এর আগে যা লেখা থাকবে ভাই, এটাকে আপনি সবসময় ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করবেন। তাহলে ভার্সেস এর পরে যা লেখা থাকবে সেটাকে অটোমেটিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করবেন। সো গ্রাফ লেখার 3টা প্রসেস আছে, 3টা ধাপ আছে। আসেন আমরা এক এক করে ধাপ কমপ্লিট করি। তো সর্বপ্রথম গ্রাফ চাইছে ভাই, কি গ্রাফ ভাই? পি ভার্সেস ভি। সো সর্বপ্রথম গ্রাফের প্রথম ধাপ হচ্ছে ভাই, প্রথমে অ্যাক্সিস আঁকবেন। অ্যাক্সিস এঁকে দিলাম, পি থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, ভি থাকবে কি এক্স অ্যাক্সিস বরাবর। সো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে পি এবং ভি রিলেটেড একটা সূত্র লিখে দিবেন। পি ভি রিলেটেড সূত্র কি ভাই? বয়লের সূত্র, পিভি সমান কে। ওকে, পিভি সমান কে। এবার দেখেন ভাই, এখানে কিছু কাটছাট আছে। যেমন যেমন ফুটবলে কি করি, একজন প্লেয়ার ইনজুর্ড হলে আরেকজন প্লেয়ার কি করে? সাবস্টিটিউট হয়। এখানেও সেম সাবস্টিটিউট করবেন। পি কোন অ্যাক্সিস বরাবর আছে? ওয়াই। সো পি এর জায়গায় ওয়াই লিখবেন। ভি কোন অ্যাক্সিস বরাবর আছে? এক্স অ্যাক্সিস। সো এক্স ওয়াই আর ওয়াই এক্স গুণ করলে একই হয়। সো আমি এখানে লিখে দিলাম এক্স ওয়াই। পিভি আর ভিপি একই জিনিস, গুণ ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি কে। কে এর জায়গায় কে রাখি। সো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা একটা গ্রাফের ফরম্যাট, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের ফরম্যাট। সো আমাদের প্রথম ধাপ হচ্ছে গ্রাফ আঁকা, প্রথম ধাপ হচ্ছে অ্যাক্সিস আঁকা, দ্বিতীয় ধাপ হচ্ছে সূত্র অনুযায়ী সাবস্টিটিউশন করা, তৃতীয় ধাপ হচ্ছে যেই গ্রাফের ফরম্যাট এসেছে ওই গ্রাফটা এঁকে দেওয়া। সেই গ্রাফটা দেখতে হবে এরকম, এবং এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এটার বাংলা নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ওকে, সো আমার মনে হয় আপনাদেরকে কোনোভাবেই গ্রাফ মুখস্থ করা লাগবে না, আমরা গ্রাফ বুঝে বুঝে সামনের দিকে এগোবো। ওকে, পরের গ্রাফে চলে যাই। সো পরের গ্রাফে তো চলে যাবোই ভাই, আসেন না, আমরা এক এক করে সামনের গ্রাফটাতে চলে যাই। আচ্ছা, পরের গ্রাফটা কি চেয়েছে ভাই? আসেন দেখি পরের গ্রাফটা কি চেয়েছে, আসেন দেখে ফেলি। সো পরের গ্রাফটা চেয়েছে হচ্ছে পি বনাম 1/v, পি বনাম 1/v। আসেন সামনের দিকে যাই, আসেন। সো আমরা এবার এখানে চলে আসবো, পি বনাম 1/v। আচ্ছা, 2 নম্বর গ্রাফ কি করেছে ভাই? পি বনাম 1/v আর পি ভার্সেস 1/v একই জিনিস। সো এবার আমি খুব দ্রুত করবো। হ্যাঁ, প্রথমে অ্যাক্সিস টানবেন। সো পি হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর হবে 1/v। শেষ ভদ্রতা, এবার হচ্ছে পি এবং ভি রিলেটেড সূত্র লিখবেন, পিভি ইজ ইকুয়াল টু কে। কিন্তু এখানে দেওয়া আছে 1/v। সো ভি কে 1/v কিভাবে বানাবেন ভাই? এটুকু কমন সেন্স থাকা উচিত। ভি কে আমরা অন্য পাশে পাঠিয়ে দিব, ভি কে অন্য পাশে পাঠিয়ে দিলে 1/v হয়ে যায়। দ্যাটস ইট। এবার সাবস্টিটিউশন, পি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সো পি এর জায়গায় ওয়াই, 1/v আছে এক্স অ্যাক্সিস বরাবর, সো 1/v এর জায়গায় এক্স।
y ইজ ইকুয়াল টু সামথিং ইনটু x। এখানে আমরা সরল রেখার কনসেপ্ট থেকে জানি এখানে m বসবে, y ইজ ইকুয়াল টু mx। তো এটার গ্রাফ হবে ভাই এই যে এরকম, এবং এটার যদি আমি নাম বলে দিই তাহলে নামটা হবে ভাই মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা। আমরা দুটো গ্রাফ সলভ করে ফেললাম, এবার আমাদের 3 নম্বর গ্রাফে আমরা চলে আসবো এবং আমরা এটার পর আরো বাকি গ্রাফগুলো সলভ করতে থাকবো। সো আমাদের 3 নম্বর গ্রাফ চেয়েছি কি ভাই, √p বনাম 1/v। সো ভদ্রতা অনুযায়ী আমরা এগোবো। সো ভদ্রতা কি বলে ভাই, আমরা যদি ভদ্রতা অনুযায়ী আগাই, প্রথমে আমাদের অ্যাক্সিস আঁকা লাগবে, যেহেতু √p আগে আছে বনামে, তাহলে এটাকে y অ্যাক্সিস, এটাকে x অ্যাক্সিস বরাবর আগে গেল। এরপর ভদ্রতা হচ্ছে ভাই আমাদের সূত্র লেখা লাগবে, p এবং v আছে। সো pv ইজ ইকুয়াল টু k। আপনারা নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করছেন যে ভাই এখানে তো p না √p, আর এই পাশে v না 1/v, কিভাবে বানানো যায়? আরে ভাই করে ফেলবো, কোনো সমস্যা নেই। আপনি এই পাশে p রাখেন আর এই পাশে k ইনটু 1/v করে ফেলেন, v কে ওপাশে ট্রান্সফার করে দিলে এটাই আসে, সমস্যা নেই তো। আচ্ছা, আরেকটা জিনিস কি ভাই, p কে লেখা যায় না √p হোল স্কয়ার, আর p তে একই জিনিস, k ইনটু 1/v, দ্যাটস ইট, কাজ শেষ। √p কোন অ্যাক্সিস বরাবর ভাই? y অ্যাক্সিস বরাবর, তো সাবস্টিটিউট করি, √p এর জায়গায় বসাবো y, কিন্তু √p হোল স্কয়ার আছে তাহলে আমরা বসাবো y স্কয়ার ইজ ইকুয়াল টু k কে k এর মতোই রাখেন, আর 1/v কোন অ্যাক্সিস বরাবর ভাই? x অ্যাক্সিস বরাবর, সো এখানে x বসিয়ে দিলাম। সো y স্কয়ার ইজ ইকুয়াল টু kx, এবং x এর পার্ট যেহেতু 1 তাহলে এটা একটা পরাবৃত্ত হবে এবং x অ্যাক্সিসের উপরে পরাবৃত্ত হবে। সো এই পরাবৃত্তের একটা পার্ট যদি আমরা রেখে ফেলি, এই সেই আমাদের পরাবৃত্ত। সো এই গ্রাফটা দেখতে কি রকম হলো ভাই? এটা গ্রাফ দেখতে হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। এই তো 3টা গ্রাফ আমাদের শেষ। আরো সামনে যাই, আরো সলভ করতে থাকবো এবং মজা লাগবে কিন্তু গ্রাফগুলো করতে। তো আমাদের 4 নম্বর গ্রাফ কি বলেছে ভাই, আসুন সলভ করে ফেলি। 4 নম্বর গ্রাফটা আমাদের বলেছে p বনাম ρ এর গ্রাফ, একই জিনিস ভাই। আপনাদের ভদ্রতা অনুযায়ী আগাতে হবে ভাই, আমরা সবাই আইডিয়াল স্টুডেন্ট হতে চাই। সো আগে p এবং x অ্যাক্সিস বরাবর ρ, p এবং ρ রিলেটেড সূত্র লিখে ফেলি। আসে p এবং ρ রিলেটেড যদি বয়লের সূত্র ছিল p ইজ প্রপোর্শনাল টু ρ, নিশ্চয়ই মনে আছে, তাই না? ওকে, আচ্ছা ভাই যদি আমি তুলে দেই সমানুপাতিক চিহ্ন, তাহলে একটা ধ্রুবক চলে আসে k ইনটু ρ, আসে, কারো কোনো সমস্যা নাই নিশ্চয়ই। এবার দেখেন p আছে y অ্যাক্সিস বরাবর, সো p এর জায়গায় y, ρ আছে x অ্যাক্সিস বরাবর, সো ρ এর জায়গায় x, y ইজ ইকুয়াল টু সামথিং ইনটু x, k কে আমি অন্য কিছু দ্বারা ট্রান্সফার করে দিলাম, m দ্বারা ট্রান্সফার করলাম, y ইজ ইকুয়াল টু mx। সো এটা গ্রাফটা দেখতে হবে ভাই মূল বিন্দুগামী সরল রেখা, এটা গ্রাফ দেখতে হবে মূল বিন্দুগামী সরল রেখা। আশা করি আপনারা বুঝেছেন। আরো দুটো গ্রাফ আমরা দেখব, আসেন সামনের দিকে চলে যাওয়া যাক। আমাদের পরবর্তী গ্রাফ কি ভাই, log p বনাম log v। সহজ গ্রাফ, লগ দেখে আবার ভয় পেয়ে যাবেন না নিশ্চয়ই। আমার মনে হয় যদি ভয় পেয়ে যান ডেফিনেটলি ভাই আপনাকে ইজি করে দিবে। সো যেহেতু log p আগে আছে তাহলে y অ্যাক্সিস বরাবর log p, বনামের পরে log v আছে তাহলে x অ্যাক্সিস বরাবর log v লিখে ফেললাম। প্রথম ভদ্রতা ডান। দ্বিতীয় ভদ্রতা হচ্ছে ভাই এদের নিয়ে একটা সূত্র লিখবেন, pv ইজ ইকুয়াল টু k লিখে দিলাম। আপনারা বলতে পারেন ভাই চেয়েছে log p, আপনি লিখেছেন pv, কেমনে সম্ভব? কোনো সমস্যা নেই ভাই, আপনি দুই পাশে log নিয়ে নেন। ওকে, log pv আর এই পাশে চলে আসবে log k। প্রসিড করেন সামনের দিকে। গুণ অবস্থায় থাকলে log এর ক্ষেত্রে কি হয় ভাই? অবশ্যই যোগ হয়, নিশ্চয়ই জানেন। log p প্লাস log v ইজ ইকুয়াল টু log k লিখা যায়, ডেফিনেটলি লিখা যায়, আমার মনে হয় কারো কোনো দ্বিমত নেই। log k কে ভাগ করে দেন তো ভাই কোনো কারণে, log p ডিভাইডেড বাই log k প্লাস log v ডিভাইডেড বাই log k ইজ ইকুয়াল টু কি লিখা যায় 1 লিখা যায়। শেষ, সাবস্টিটিউট করে দিন। log p আছে ভাই y অ্যাক্সিস বরাবর, তাহলে log p এর জায়গায় আমরা বসাবো y। log v আছে ভাই x অ্যাক্সিস বরাবর, log v এর জায়গায় বসাবো x। ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। log k
এটা পরিবর্তে আমি এ বসিয়ে দিলাম। ওকে, সরলরেখার সাথে মিল রেখা চলে যাচ্ছে। তো এটা নিচে এ আর এটা নিচে বি বসাতে পারতাম, অথবা এই বসান। y বাই এ প্লাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1। এটা কিসের গ্রাফ? গ্রাফে সায়েন্স ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো করে আসবেন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন এইচএসএ সায়েন্স ফাউন্ডেশন কোর্স। আশা করি গ্রাফের কাজটা অনেক ভালো মতো বুঝবেন। সেই গ্রাফটা দেখতে কিরকম হবে ভাই? সরলরেখা হবে, যে সরলরেখাটা দেখতে এরকম, যেটা এক্স অ্যাক্সিসকে ছেদ করবে এ এককে। এ মানে কি? লগ কে একক। সো এইটুকুর মান হচ্ছে লগ কে। ওয়াই অ্যাক্সিসকেও ছেদ করবে এ এককে। এ মানে হচ্ছে লগ কে। সো এখানে আমরা লিখে দিব লগ কে। এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝেছেন। সো আমি আপনাদেরকে একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটার নাম হচ্ছে চিন্তার খোরাক। মানে আপনারা চিন্তা করবেন ভাই, চিন্তা করে যদি কোনো ঝামেলা হয় আমাকে মননের আমাদের গ্রুপে অথবা রকেট ফিজিক্স গ্রুপে জিজ্ঞেস করবেন, অনেক কিছু আলোচনা করা যাবে। চিন্তার খোরাকটা কি ভাই? লগ পি বনাম লগ ভি, সবই ঠিক আছে। আমরা এই গ্রাফটা যখন আমরা করলাম, এখানে আমরা ধরেই নিয়েছিলাম যে কে ইজ গ্রেটার দেন 1। ওকে, কে এর মানটা 1 এর থেকে বড়, মানে পজিটিভ মান। লগ কে গ্রেটার দেন 1, লগ এর ভিতর 1 এর থেকে বড় ভ্যালু বসালে পজিটিভ আসে। সো গ্রাফটা দেখতে এরকম। সো আপনাদের কাছে আমি চিন্তা করতে দিলাম যে কোনো কারণে ভাই কে যদি লেস দেন 1 হয়, লগ কে এর মানটা চলে আসবে হচ্ছে ভাই নেগেটিভ। তাহলে আমাকে বলবেন যে গ্রাফটা দেখতে কিরকম হবে। সেটাও কি এই যে এরকম এই কোয়াড্রেন্টে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, নাকি সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, নাকি থার্ড কোয়াড্রেন্টে যাবে, নাকি ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, এটা আপনাদের জন্য চিন্তার খোরাক হিসেবে আমি ছেড়ে দিলাম। আমরা পরবর্তী কোশ্চেনে যাব এবং সামনের দিকে প্রসিড করি। চলে আসেন। সো আমাদের আরেকটা কোশ্চেন এখানে আছে, পিভি বনাম পি। সো পিভি বনাম পি আর পিভি বনাম ভি, এই দুটো গ্রাফ হচ্ছে স্পেশাল গ্রাফ। আসেন আমরা সলভ করি। সো যদি সলভ করতে যাই ভাই, এই পাশে ডেফিনেটলি বসাবেন পিভি, এই পাশে ডেফিনেটলি বসাবেন পি। এতটুকু শেষ প্রথম ভদ্রতা। দ্বিতীয় ভদ্রতা হচ্ছে সূত্র লিখা। পিভি ইজ ইকুয়াল টু কে, সূত্র লিখলাম। এখন এই সূত্রটা থেকে আপনাকে অ্যানালাইসিস করা লাগবে। এই দুটো গ্রাফ হচ্ছে অ্যানালাইসিসের গ্রাফ, পিভি বনাম পি, পিভি বনাম ভি, গ্রাফ দুটো অ্যানালাইসিসের গ্রাফ। দেখেন ভাই, প্রেসার আপনি বাড়ান আর প্রেসার আপনি কমান, প্রেসার আপনি বাড়ান আর প্রেসার আপনি কমান, ভাইয়া ভলিউম এমন ভাবে চেঞ্জ হবে যেন পিভি সমান কনস্ট্যান্টই থাকে। তাহলে আমাকে বলেন, প্রেসারের মান যদি আপনি 1 নেন, সেক্ষেত্রে পিভির মান একটা নির্দিষ্ট পাবেন। প্রেসার মান 2 একক নিলেও পিভির মান নির্দিষ্ট একক পাবেন। প্রেসার মান 3 নিলেও পিভির মান নির্দিষ্ট একক পাবেন। প্রেসার মান 4 নিলেও পিভির মান নির্দিষ্ট একক পাবেন। তো সবগুলো ডট কানেক্ট করলে একটা সরলরেখা চলে আসে। সো প্রেসার মান বাড়ান আর কমান, পিভির মান কনস্ট্যান্ট থেকে যাবে। এই হচ্ছে ঘটনা। আমরা এরপরে পরবর্তী গ্রাফে আমরা চলে যাব। অলরেডি 6টি গ্রাফ আমরা দেখে ফেললাম। সো এবার আমাদের সপ্তম গ্রাফ এবং শেষ গ্রাফ। পয়লা সূত্র পড়ছিলাম। সো পিভি বনাম ভি আমরা জানি কি করা লাগবে। আমাদের ভদ্রতা রয়েছে ভাই। সো ভদ্রতা অনুযায়ী আমরা আমাদের জাস্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দেব। ভার্সেস এর আগে পিভি আছে, সো পিভি ওয়াই অ্যাক্সিস বরাবর আর বাকিটা এক্স অ্যাক্সিস বরাবর। শেষ। পিভি এবং ভি আছে এরকম একটা সূত্র লিখেন। সো ভাই এরকম একটা সূত্র আমাদের জানাই আছে, পিভি ইজ ইকুয়াল টু কে। দ্যাটস ইট। সো এই গ্রাফটা একটি স্পেশাল গ্রাফ। স্পেশাল কিভাবে ভাই? আপনি ভলিউম বাড়ান আর ভলিউম কমান ভাই, প্রেসার এমন ভাবে চেঞ্জ হবে যেন পিভি ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট থাকে। তার মানে আপনি ভলিউম বাড়ান, ভলিউমের মান 1 2 3 4 যাই রাখেন, ভলিউমের মান একটা ফিক্সড ভ্যালু নির্দেশ করবে। সো এটারও গ্রাফটা দেখতে এই যে এরকম। সো এরপরে যদি আমি জাস্ট আবারও আপনাদেরকে একটা চিন্তার খোরাক দেই, আমি ডেফিনেটলি আপনাদেরকে অনেক কিছু নিয়ে কাজ করতে বলবো, যেটা আপনারা আমাদের গ্রুপে অথবা এখানে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। চিন্তার খোরাকটা কি ভাই? পিভি বনাম ভি দেখেছি। আচ্ছা ভাই, আপনাদেরকে যদি আমি ভি বনাম পিভি এর গ্রাফ আঁকতে দিই, অথবা পি বনাম পিভি এর গ্রাফ আঁকতে দেই, এই দুটো গ্রাফ কিরকম হতে পারতো, এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, তারপর আমাদের সাথে আপনারা আলোচনা করবেন। ওকে, এই ছিল ভাই কথাবার্তা। গ্রাফ নিয়ে ব্যাপক কথাবার্তা হলো আমাদের। তো এরপরে আমরা চলে আসবো আমাদের কেস 2 তে, এবং কেস 2 তে আমরা মেইনলি সলভ করব হচ্ছে ম্যাথস। কেস 1 তো আমরা গ্রাফ দেখলাম, কেস 2 আসেন না কিছু ম্যাথটা দেখি।
সো ম্যাথ করতে গেলে সূত্র লাগে আমরা জানি, তো সূত্রগুলো একটা রিভিশন দিয়ে দিচ্ছি। বয়লের সূত্র ভাই P1 V1 সমান P2 V2। আরেকটা সূত্র কি ভাই, P1/1 সমান P2/√2, বয়লের সূত্র। আসেন ম্যাথ সলভ করি, ম্যাথ সহজই হবে অনেক। সো আমাদের আজকের কোয়েশ্চেন নং 5, এটা ম্যাথমেটিক্যাল একটা কোয়েশ্চেন। সো আসেন দেখি। এর মাঝে কিন্তু গ্রাফের অনেকগুলো কোয়েশ্চেন গেছে, সেটাকে আমি কোনো কোয়েশ্চেন নাম্বারের মধ্যে ফেলিনি। ওই 7টা কোয়েশ্চেন কিন্তু ধরলে এর সাথে 5 যোগ করলে 12টা কোয়েশ্চেন আমরা সলভ করতেছি। কিন্তু আমি গ্রাফগুলোকে কোয়েশ্চেন হিসেবে কনসিডার করলাম না, ওগুলো বা কনসেপ্টের আকারে শিখে ফেললে। 5 নং কোয়েশ্চেন আমাদের বলছে পড়বো এবং সলভ করবো। 2 ATM চাপে মার্বেলের আয়তন যদি 2 সেন্টিমিটার কিউব হয়, এখানে কিন্তু মার্বেলের আয়তনের কথা বলা হয়েছে, তাহলে 8 ATM চাপে উন্নীত করলে বস্তুটির আয়তন কত হবে? এই হচ্ছে কোয়েশ্চেন। মানে কোন একটা মার্বেলের আয়তন 2 ATM চাপে ছিল 2 সেন্টিমিটার কিউব, চাপ ধরেন 4 গুণ বাড়িয়ে 8 ATM করা হয়েছে, চাপ 4 গুণ করা হয়েছিল, 8 ATM করা হয়েছে। সো মার্বেলের আয়তন কত? সো ডেফিনেটলি এই ম্যাথগুলো ভাই অ্যাডমিশন টেস্টে আসা, এই ধরনের ম্যাথ ফার্স্টে এসেছিল, এই সেম কনসেপ্টের ম্যাথ, মান আলাদা করে। সো আমরা সেম ম্যাথে আসলে সলভ করার ট্রাই করি। সো অনেকে ভাববে ভাই যে এখানে নিশ্চয়ই আমরা হয়তোবা P1 V1 সমান P2 V2 ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং P1 এর মান দেওয়া আছে হচ্ছে 2 ATM, V1 এর মান দেওয়া আছে কত ভাই 2 সেন্টিমিটার কিউব, সমান P2 এর মান দেওয়া আছে 8 ATM, V2 এর মান কত? সো 2 2 4, 2 2 4, 4 যদি আমরা এই পাশে 4 দিয়ে কাটাকাটি করি, এই পাশে যদি 4 দিয়ে কাটাকাটি, তাহলে এই পাশে 2 আসে, এই পাশে হচ্ছে 1 আসে। তাহলে V2 এর মানটা কত ভাই? দুই পাশে চলে আসলে হাফ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা, হাফ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। হাফ তো হওয়ার কথা, 4 দ্বিগুণে 8, হাফ কত হয়ে যাবে? সেন্টিমিটার কিউব হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ঘটনা। 4 দ্বিগুণে হাফ সেন্টিমিটার কিউব হওয়ার কথা, বাট এটা অনেকে ভাবতে পারে। আমি জাস্ট এই জিনিসটা তো ভুল, এটা কিন্তু টোটালি ভুল, এটা ভুল। তারপর আমি ক্যালকুলেশনটা করলাম ইচ্ছা করে, এখানে ক্যালকুলেশন আপনারা একটু চেক করবেন ভুল করেছি কিনা। সো এটা হাফ সেন্টিমিটার কিউব অ্যাকচুয়ালি হবে না। রিজন কি ভাই? এটা হাফ সেন্টিমিটার কিউব হয়েছে কিনা এটা আমরা একভাবে চেক করতে পারি। দেখেন ভাই, প্রেসার বেড়েছে কত? 4 দ্বিগুণে গুণ 8 গুণ, তাহলে ভলিউম হয়ে যাবে কি 4 ভাগের 1 ভাগ। 2 × 1/4 সমান কত হয়? হাফই হয়। সো ঠিক আছে, ঠিক না? যেমন 2 × 4 গুণ করলে যদি 8 হয়, প্রেসার যদি 4 গুণ হয়, তাহলে ভলিউম 4 ভাগের 1 ভাগ হবে। সো হাফের ক্যালকুলেশনটা ঠিক আছে, এটা জাস্ট আমি এমনি হুদাই করলাম। আচ্ছা যাও, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ম্যাথটা কেন ভুল হলো ভাই, অনেকে ভাবতে পারে। ম্যাথটা ভুল হওয়ার কারণ এটা খুব সহজ জিনিস, এটা খুব সময় নিব না আমি। এখানে সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে ভাই মার্বেল। এখন আপনি মার্বেল তো ভাই গ্যাস না, মার্বেল তো ভাই সলিড। যেহেতু মার্বেল গ্যাস না, আর এই ফর্মুলাটা কিসের জন্য ভাই? গ্যাসের জন্য। গ্যাসের ফর্মুলা আপনি কি সলিড অ্যাপ্লাই করতে পারবেন না? সেই কারণে এই ফর্মুলা অ্যাপ্লাইড হবে না। তাহলে মার্বেলের আয়তন কত হবে ভাই? এটিএম চাপেও মার্বেলের আয়তন 2 সেন্টিমিটার কিউবই থেকে যাবে। কেন ভাই? কারণ একটু কঠিন বস্তুর উপর সামান্য চাপ বেশি প্রয়োগ করলে কঠিন বস্তুর আয়তন তেমন চেঞ্জ হয় না। এই হচ্ছে ঘটনা। সো ফিলও করলাম, ম্যাথটা ভুলভাবে দেখালাম। আশা করি আপনাদের এই ধরনের ম্যাথ ভুল হবে না। আসার সামনের দিকে যাওয়া যাবে। সো এরপরে যদি আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি, পরবর্তী কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনও খুব বেশি এসে থাকে এবং এটা বোর্ড বই, আমাদের বইগুলো থেকে নেওয়া। কি বলেছে ভাই প্রশ্নটা? 2 ATM চাপে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হচ্ছে 250 মিলিলিটার। তার মানে এটা হচ্ছে প্রেসার 1 আর এটা হচ্ছে ভলিউম 1, এরকম একটা কনসিডার করতে পারে। যখন চাপ 2000 মিলিমিটার করা হয়, চাপ হচ্ছে ধরুন এখন 2000 মিলিমিটার করা হলো, P2 উন্নীত করলে কঠিন বস্তু সহ আয়তন হয় 200 ml। কঠিন বস্তুর আয়তন কত? সো ম্যাথটা খুব সহজ ভাই। একটা জিনিস দেখেন, প্রেসার 1 এর মান কত দেওয়া আছে ভাই? কত দেওয়া আছে? 2 ATM। এটাকে যদি আমি মিলিমিটারে দিই, তাহলে 2 × 760 সামথিং মিলিমিটার এইচজি হবে, তাই না? সামথিং মিলিমিটার এইচজি হবে। তাহলে প্রেসার 1 এর মান জানি আমরা, প্রেসার 2 এর মান তো আমাদের 2000 মিলিমিটার এইচজি আছে, 2000 মিলিমিটার মার্কারি আছে। সো প্রেসার দুইটার মান জানি,
আমরা ভলিউম দুটোরও মান জানি, তাহলে মান বের করা লাগবে কার? মান বের করা লাগবে কঠিন বস্তুর। তো প্রশ্নটা একটু ভালো মতো জাস্ট বুঝবেন, এখানে কিন্তু কঠিন বস্তু সহ, দেখেন কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া আছে 250 ml। আপনি যদি এখানে কেউ যদি বসান যে V1 সমান 250 ml, এইটা কিন্তু ভাই সঠিক না, এইটা কিন্তু ভাই সঠিক না। V1 মানে কি? গ্যাসের আয়তন ভাই। আমি আগে বলেছিলাম কোন কন্টেনারে যদি কঠিন বস্তু থাকে তাহলে গ্যাসের আয়তন হবে কন্টেনারের আয়তন বিয়োগ ওই কঠিন বস্তুর আয়তন। সেখানে গ্যাসের আয়তন আমরা V1 বলতে কিন্তু গ্যাসের আয়তন বুঝাবো। সেখানে যদি আমি V1 লিখি তাহলে ডেফিনেটলি আমাকে V1 লেখা লাগবে কন্টেনার আয়তন, কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন যদি 250 হয়, এখান থেকে শুধু গ্যাসের আয়তন কতটুকু হবে ভাই? ধরে নিলাম স্টোনের আয়তন x, তাহলে শুধু গ্যাসের আয়তন হবে 250 মাইনাস x। ওকে, x মিলিমিটার ধরে নিলাম আমরা, কঠিন বস্তুর আয়তন হচ্ছে x মিলিমিটার। তাহলে V2 এর মান কত হবে ভাই? দেখেন কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন পরবর্তীতে কত? 200 ml। তাহলে পরবর্তীতে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 200 ml। এর মধ্যে কঠিন বস্তুর আয়তন কত? x। তাহলে শুধু গ্যাসের আয়তন কত? 200 মাইনাস x। আর আমরা ধরে নিচ্ছি, ধরি কঠিন বস্তুটির আয়তন হচ্ছে ভাই, ধরি কঠিন বস্তুটির আয়তন, কঠিন বস্তুর আয়তন হচ্ছে আমাদের x। সো এই x এর ভ্যালু আমাদের এবার বের করা লাগবে। তো খুব ভালো জিনিস, প্রেসারের মান জানেন আপনি, ভলিউমের আপনি মান জানেন ভাই, আমাদের x এর মান বের করা লাগবে। সো এটা তো আমার মনে হয় চিৎকার চেঁচামেচি করে বলছে যে এই ম্যাথটা কিভাবে করা লাগবে। সো আমার মনে হয় আপনাদের আর কোনোভাবেই এই ম্যাথে বিন্দু মাত্র সমস্যা হওয়া উচিত না। এরপর বাকিটা আমার মনে হয় আপনারা ইজিলি সলভ করে ফেলতে হবে। জাস্ট কি করবেন ভাই, P1 V1 সমান হচ্ছে P2 V2 সূত্র বসিয়ে দিবেন। যেহেতু এখানে টেম্পারেচারে কিছু বলা নেই, কারণ আমরা ধরে নিব পুরো প্রসেসটাতে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, আর বাইরে থেকে ভিতরে কোনো গ্যাসের আদান প্রদান হয়নি, সো মোল সংখ্যা কনস্ট্যান্ট। সো এটা বয়লের সূত্রই যাবে। মান জাস্ট বসিয়ে দিবেন। P1 এর মান কত ভাই? 2 × 760, তাই না? ইন্টু V1 এর মান কত ভাই? 250 মাইনাস x ইজ ইকুয়াল টু P2 এর মান কত ভাই? 2000 ইন্টু V2 এর মান কত ভাই? 200 মাইনাস x। এই হচ্ছে আমাদের ঘটনা। আপনি বলতে পারেন যে ভাই মিলিমিটারে কেন নিলাম, মিলিমিটার ইজিতে কেন নিলাম, এটা কি এটিএম এ কনভার্ট করে নেওয়া উচিত ছিল কিনা, অথবা প্যাসকেলে কনভার্ট করে নেওয়া উচিত ছিল কিনা? এখন দেখেন ভাই, দুই পাশে মিলিমিটার ইজি, কাটাকাটি যায়, সো এককটা এখানে ম্যাটার করছে না। আর দুই পাশে যেহেতু মিলিমিটার নিয়েছি, মিলিমিটার কাটাকাটি যায়, সো এককটা খুব বেশি ম্যাটার করবে না। এই হচ্ছে আমাদের ঘটনা, যেহেতু একই এককে নিয়েছি। সো এখান থেকে আপনাকে জাস্ট একটা ক্যালকুলেশন করা লাগবে, এটা আপনাদের জন্য আমি ছেড়ে দিব। আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে সামথিং মিলিলিটার আপনি অ্যান্সার পাবেন, এবং এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। এই ক্যালকুলেটর এই অ্যান্সারটা কত আসে আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো এই তো আমরা দুইটা টাইপের ম্যাথ সলভ করলাম, লাস্ট একটা টাইপের ম্যাথ সলভ করবো ভাই, দিয়ে আমাদের আজকের পর্ব শেষ হয়ে যাবে। সো আমরা দুটো কেস পড়েছি, এবার আমাদের কেস 3। প্রথম কেসে আমরা পড়েছিলাম গ্রাফ নিয়ে অনেক কথাবার্তা, দ্বিতীয় কেসে একটু হালকা পাতলা ম্যাথের কথাবার্তা পড়েছি। এবার আমাদের কেস 3, মানে আমরা এক ধাপ পুরো উপরে উঠছি। সো কেস 3টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এবং বোর্ড পার্সপেক্টিভে। সো এটা আমি ট্রিপল স্টার দিয়েছি, গ্রাফটা ট্রিপল স্টার ছিল, কেস 3টাও ট্রিপল স্টার। হ্রদের গভীরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে কনসেপ্ট বুঝি, ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোবো। এটা থেকে কিন্তু বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। এখন এখানে একটা কথা আছে, হ্রদ কেন নিলাম ভাই, এখানে পুকুর বা নদী কেন নেওয়া হয় না? কারণ ভাই পুকুর বা নদীতে ঢেউ থাকে। তো ঢেউ থাকলে কি হয় আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। হ্রদই আমরা ইউজ করি, পুকুর আর ওই হিসাবে ফান্ডামেন্টালি আমরা নেই না। সো একটা হ্রদের গভীরতা কিভাবে নির্ণয় করবো ভাই, আসেন দেখি। ধরেন এটা একটা হ্রদের তলদেশ, ঠিক আছে? এই পর্যন্ত ভাই পানি আছে, দেখেন এই পর্যন্ত ভাই পানি আছে, ওকে, এই পর্যন্ত পানি আছে দেখেন। এখন একটা ঘটনা ঘটলো, এই জায়গাটাতে হ্রদের একটা ছোট্ট বুদবুদ সৃষ্টি হলো, এই জায়গাটাতে একদম পানির তলদেশে। এই বুদবুদটাই যখন পানির উপরে উঠবে, পৃষ্ঠদেশের উপরে যখন উঠবে, তখন বেশ বড় হয়ে যায়। আপনারা এখন বলতে পারেন ভাই কেন বড় হবে, আসেন দেখাচ্ছি। দেখেন ভাই, এইখানে এই জায়গাটাতে এই যে ইয়াটা যে আছে,
বুদবুদটা যে আছে এর উপর চারপাশ থেকে কে চাপ প্রয়োগ করছে ভাই? বায়ুমণ্ডল। বুদবুদটা চারদিকে বায়ুমণ্ডল আছে, তাহলে এখানে চাপ প্রয়োগ করছে কে ভাই? অ্যাটমসফিয়ার, ঠিক না? বাট এই জায়গাটাতে দেখেন তো ভাই, এইখানে যে বুদবুদটা যে আছে এর উপর চারপাশ থেকে চাপ প্রয়োগ করছে কে ভাই? কে চাপ প্রয়োগ করছে বলে? এই পুরো অংশের এই যে এতটুকু হাইটের ধরে নিলাম হ্রদের গভীরতা হচ্ছে ধরে নিলাম আমরা এইচ। তো এই এইচ হাইট পরিমাণ উপরে যতটুকু পানি আছে পুরো পানিটা একটা চাপ প্রয়োগ করছে না? তাহলে এই জায়গাটাতে হ্রদের উপর মানে এই বুদবুদের উপর মোট চাপ কত ভাই? ধরে নিলাম এখানে মোট চাপ হচ্ছে P1। তাহলে P1 এর মানটা কত হবে ভাই? এইচ হাইটের গভীরে আপনি যদি চাপ নির্ণয় করেন তাহলে সূত্র কি ভাই? এইচ রো জি। তাহলে এতটুকু হাইট নিচে এখানে পানির মোট চাপ হচ্ছে এইচ রো জি। আর উপরে যে বায়ুটা চাপ দিচ্ছে পানির উপরে, বায়ু চাপ দিচ্ছে পানির উপর, ওই চাপটা তো ডেফিনেটলি বুদবুদের উপরে এসে পড়বে। তো এখানে মোট চাপ ভাই এইচ রো জি প্লাস উপরে যে বায়ুর চাপটা আছে PATM। তো এখানে দেখেন চাপ অনেক বেশি, বুদবুদ অনেক ছোট। সেম বুদবুদটা যখন বাতাসের উপরে উঠতেছে তখন চাপ কমে যাওয়াতে বুদবুদের আকৃতি কিন্তু শেপ কিন্তু বড় হয়ে গেছে, আয়তন বড় হয়ে গেছে। তো এইটা ধরে নেন P2, P2 এর মান হচ্ছে PATM এর সমান। যেহেতু আগে এখানে ছিল এই জন্য P1 উপরে চলে গিয়ে P2 হয়ে গেছে। আচ্ছা, এখানে ধরে নিলাম বুদবুদের আয়তন V1, এখানে আমাদের বুদবুদের আয়তন V2। এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা। তো এতটুকু তথ্য থেকে আমাদের বের করা লাগে মেইনলি ভাই হ্রদের গভীরতা কত। সেখানে আমরা বয়েলের সূত্র কেন অ্যাপ্লাই করব এটা একটু আপনাদেরকে বলি। তো আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে বলা থাকে, বলা না থাকলে আপনি ধরে নেবেন যে হ্রদের উপর থেকে নিচ পর্যন্ত পুরো পানিতে একই তাপমাত্রা। তো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে ভাই বয়েলের সূত্র। আর দেখেন বুদবুদ থেকে বাইরে বাতাস যাচ্ছেও না, বাইরে থেকে বুদবুদে বাতাস ঢুকছেও না। সো বাতাস বুদবুদে যতটুকু বাতাস আছে এখানেও বুদবুদে ততটুকু বাতাসই আছে। তার মানে মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না। সো মোল সংখ্যা টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, এখানে বয়েলের সূত্রই অ্যাপ্লাই করব। সেই যে P1 V1 P2 V2 এই সবকিছু মিলিয়ে আমরা আসেন হ্রদের গভীরতা নির্ণয় করা যায় কিনা চেষ্টা করি। সো ডেফিনেটলি অলরেডি আপনারা বুঝেছেন আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে ভাই কি? P1 V1 সমান হচ্ছে P2 V2। এখন আমরা এখানে একটা জিনিস দেখে নিলাম যে V2 এর মানটা ডেফিনেটলি V1 এর থেকে বড়, কারণ বুদবুদ বড় হয়ে গিয়েছে। তো প্রশ্নে আমাদের এটা বলা থাকে, যদি বলা না থাকে আপনারা বের করে নিতে পারবেন। ধরে নিচ্ছি ভাই V2 এর মানটা, ধরে নিচ্ছি V2 এর মানটা V1 এর মানের n গুণ। ওকে, V2 টা ধরে নিলাম আদি আয়তনের n গুণ হয়ে গেছে। ধরে নিলাম নিচে যদি আয়তন 2 লিটার হয় উপরে গিয়ে আয়তন 8 লিটার হয়ে গিয়েছে, মানে 4 গুণ বেড়ে গেছে। এরকম হতে পারে 4 গুণ হয়ে গিয়েছে, বেড়ে না, 3 গুণ বেড়ে 8 লিটার হয়েছে, বাট 4 গুণ হয়েছে আয়তন। ধরে নিলাম V2 সমান n V1। ফাইন, আসেন করে ফেলি। P1 এর আপনি মান জানেন, P1 সমান কি ভাই? PATM প্লাস কি ভাই? H rho g ইন্টু V1 এর মান তো V1 ই। ওকে, P2 এর মান কি ভাই? PATM আর V2 এর মান কত ভাই? n ইন্টু V1, তাই না? n ইন্টু V1 কি কি কাটাকাটি যায় ভাই? V1 V1 কাটাকাটি যায়। তো ফাইনালি পরের লাইন আমরা কি লিখতে পারি ভাই? PATM প্লাস হচ্ছে H rho g এ পাশে থাকে কারণ V1 কাটাকাটি গেছে, আর এই পাশে কি থাকে ভাই? PATM থাকে, আর একটা n গুণ থাকে। সো n টা আমরা এখানে গুণ করে দিলাম। ভালো জিনিস। এখন এই PATM কে ওপাশে বিয়োগ করে দেন। এখানে n সংখ্যক PATM থেকে একটা PATM যদি বিয়োগ করে দেন তাহলে ফাইনালি আমরা পাই H rho g সমান হচ্ছে n PATM থেকে আপনি একটা PATM বিয়োগ করে দিবেন, তাই না? সো আমরা এখান থেকে n যদি কমন নিই তাহলে আমরা PATM যদি কমন নিয়ে নিই, PATM যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো হচ্ছে n-1। PATM কমন নিলে n-1 পাবো। এইটুকু ক্যালকুলেশন আপনারা বুঝেন। সো ফাইনালি আমরা যদি H বের করতে চাই, H সমান কি আসবে ভাই? n-1 ইন্টু PATM ডিভাইডেড বাই নিচে কি আসবে ভাই? রো জি। সো এইটাকেও আপনারা সূত্র হিসেবে ইউজ করতে পারবেন। কখন? শুধুমাত্র MCQ-তে। এইটাকে সূত্র হিসেবে ইউজ করবেন শুধুমাত্র MCQ-তে। যদি CQ-তে আসে ভাই, যদি বোর্ড আপনারা এটা অ্যাডমিশন টেস্টে ইউজ করতে পারবেন, বাট যদি বোর্ড পরীক্ষায় CQ আসে তাহলে পুরো প্রসেসটা আপনাকে আসা লাগবে, ঠিক আছে? MCQ-র জন্য আমি শর্টকাট ফর্মুলা দেখিয়ে দিলাম, বাট বোর্ডের জন্য পুরো প্রসেস আপনাকে আসা লাগবে, ঠিক আছে? আশা করি বুঝেছেন। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেখানে n মানে কি ভাই? n মানে হচ্ছে
শেষ আয়তন আদি আয়তনের কত গুণ? এই হচ্ছে আমাদের ঘটনা। n-1 ইন্টু PATM ডিভাইড বাই ρg। রো এর মান জানেন, কিছু বলা না থাকলে 1000 কেজি পার মিটার কিউব, জি এর মান জানেন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, PATM এর মান জানেন 10⁵ প্যাসকেল অথবা 101325 প্যাসকেল। এই হচ্ছে ঘটনা। সেখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন ভাই দেখেন, গ্যাসের বুদবুদকে আমরা কি ধরে নিচ্ছি ভাই? গোলাকার আকৃতির বা গোলক আকৃতির। সো গোলকের আয়তন কি ভাই? 4/3 পাই আর কিউব। সো আমরা গ্যাসের বুদবুদের আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখতে পারি? 4/3 পাই, আর বুদবুদের ধরেন আপনার হচ্ছে যে রেডিয়াস সেটা হচ্ছে আর 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, আর এখানে একটা সমান চিহ্ন, সমান আর কনস্ট্যান্ট চলে গেলে চলে আসে কি ভাই? সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক আর কিউব লিখাই যায়। আচ্ছা ভাই, আর তো লিখেছেন, আর কে 2 দ্বারা গুণ করলে কি যেন চলে আসে ভাই? ডেফিনেটলি বুঝেছেন, ব্যাস চলে আসবে। সো ওই 2টাও তো 4/3 পাই, এগুলোর সাথে আমরা ধ্রুবক হিসেবে কনসিডার করতে পারি। সো ভি সমানুপাতিক আর কিউবও লিখতে পারেন, ভি সমানুপাতিক ডায়ামিটার কিউব অথবা আপনার হচ্ছে ব্যাসের কিউবও লিখতে পারেন। ওকে, সো ভিটা রেডিয়াস অথবা ডায়ামিটারের সাথে কিউবের সমানুপাতিক। এখন এটাকে কিরকম ভাবে তথ্য দেওয়া থাকবে ভাই? তথ্য এভাবে দেওয়া থাকবে যে ধরেন নিচ থেকে উপরে গিয়ে রেডিয়াস হয়ে গিয়েছে 2r, নিচে রেডিয়াস আর উপরে রেডিয়াস 2r। তাহলে বলেন তো ভাই, নিচে ভলিউম আর হলে উপরে ভলিউম কত হবে ভাই? 2 কিউব ইন্টু আর, 2 কিউব ইন্টু ভি। তার মানে কত হয়ে যাবে ভাই? 8v। প্র্যাকটিস করেন আমার সাথে, এই দুইটাই আসে আমি একে। ধরেন নিচে রেডিয়াস হচ্ছে আর, উপরে রেডিয়াস হচ্ছে 3r, রেডিয়াস হয়ে গেছে 3 গুণ। তাহলে ভলিউম কত গুণ হয়ে যাবে বলেন? ভি উপরে 3 কিউব, তার মানে কত হবে? 27v। এই হচ্ছে ঘটনা। ধরেন নিচে রেডিয়াস আর, উপরে রেডিয়াস হয়ে গেল 4r, 4 গুণ হয়ে গেল রেডিয়াস। তাহলে ভলিউম নিচে ভি থেকে উপরে হয়ে যাবে কত? 64v। এই হচ্ছে ঘটনা। ভলিউম অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বড় হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের ঘটনা। তো আসেন একটা ম্যাথ সলভ করবে, একটা ম্যাথ সলভ করলে এই টপিকটা বুঝে যাবেন, আমাদের বয়লের সূত্র শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নং আমাদের 7। কোয়েশ্চেনটা যদি আমরা পড়ে ফেলি, এটা এসেছিল রুয়েট 2009-10, কুয়েট 2004-5 এবং চুয়েট 13-14। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কি বলেছে ভাই? কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস হয়েছে দ্বিগুণ। ভাই দেখেন, ডি হয়েছে 2d, তাহলে ভলিউম কত গুণ হবে ভাই? 8v হয়ে যাবে। এইটুকু জাস্ট মনে রাখলেই হবে। মানে ভলিউম হচ্ছে n এর মানটা হচ্ছে 8 হয়ে যায়, v2 এর মান v1 এর 8 গুণ। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ মানে 10⁵ প্যাসকেল চাপের সমান, এবং হ্রদের পানির উচ্চতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত? এইটা তো ভাই খুবই সহজ, আমাদের সব তথ্যই আমাদের কমন পড়েছে। সো আমরা ডিরেক্টলি এইটাতে h = n-1 ইন্টু পি ডিভাইডেড বাই ρg ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, ইন্টু ρg ডিভাইডেড বাই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। সো n এর মান আপনি জানেন ভাই, n এর মান কত? 8 - 1। PATM এর মান জানেন আপনি 101325 প্যাসকেল ডিভাইডেড বাই রো এর মান হচ্ছে পানির কিছু বলা নেই, তার মানে 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পুরোটাই কাটাকাটি মারামারি করবেন, সব এসে এককে নিয়েছে, সামথিং মিটারে চলে আসবে। আর আমাকে বলেন ভাই, এটা রুয়েটে এসেছিল, কুয়েটে এসেছিল, চুয়েটে এসেছিল, ম্যাথটা করতে কয় লাইন লেগেছে? 1 লাইন। অ্যাডমিশন ম্যাথ এইভাবে সলভ করে দিলেই মোর দেন এনাফ। জাস্ট আপনি উপরে চাইলে সূত্রটা লিখে দিতে পারেন, আমার মনে হয় সেটারও দরকার নেই, ডিরেক্ট অ্যাপ্লাই করে দিবেন, কাজ শেষ। সামনের দিকে যাব, এই ম্যাথ আমরা পারি। ওকে, আমরা ভাই অনেক ম্যাথ সলভ করলাম আজকে। একটা এমসিকিউ দিয়ে আমাদের ক্লাসটার ইতি টানা যাবে, এবং এমসিকিউটা আমরা যথারীতি কোশ্চেন ব্যাংক থেকেই নিয়েছি। কি কোশ্চেন ভাই? আসেন দেখি। সেম একই টপিকের কোশ্চেন, কুয়েট 4-5-এ এসেছিল। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বুদবুদের ব্যাস হয়েছে 4 গুণ। এটা 4 হবে, হ্যাঁ 4 গুণ। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান, এবং হ্রদের পানির উচ্চতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত? ওকে, এইচ এর মানটা এখানেও চেয়েছে। সো এখানে অনেকগুলো অপশন আছে ভাই, আপনার জন্য এটা আমি ট্রাই করতে দিব।
আমি তারপরে একটু করে দিই আপনাদেরকে, আসেন। সব তথ্য যেহেতু আমাদের কাছে মিল লেগেছে, পানির উচ্চতা, পানির তাপমাত্রা সবকিছু ধ্রুবক, আসেন করে ফেলি। এখানে পানির উচ্চতা ধ্রুবক নেই, এখানে পানির তাপমাত্রা অ্যাকচুয়ালি ধ্রুবক হবে। এই হচ্ছে আমাদের ঘটনা। সো হ্রদের গভীরতা কত ভাই? একটাই ফর্মুলা, এইচ সমান হচ্ছে n-1 PATM, এইচ n-1 P ডিভাইডেড বাই রো জি। মান বসিয়ে দেন। দেখেন ব্যাস যদি 4 গুণ হয় ভাই, তাহলে আয়তন হবে 4 কিউব মানে 64 গুণ। তাহলে আমরা এখানে লিখবো 64 - 1 ইন্টু 101325 ডিভাইডেড বাই রো এর মান কত ভাই? 1000, জি এর মান কত ভাই? 9.8। সব যদি কাটাকাটি মারামারি করেন সামথিং মিটার চলে আসবে, যেহেতু এসে এককে নিয়েছি। এবং আরো প্রিসাইজলি বললে এটা 651.4 মিটার চলে আসে। এই তো, এটা সঠিক উত্তর হচ্ছে 651.4 মিটার। এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। একটা সুন্দর ক্লাস আমি উপহার দিতে পেরেছি, আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করছেন। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের মনন গ্রুপে নক করতে পারেন, রকেট ফিজিক্স গ্রুপে নক করতে পারেন। তো সেখানে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।